আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো? তো দেখতে দেখতে কিন্তু আমাদের ভার্সিটি মাস্টার প্রোগ্রামে অলরেডি একটা অধ্যায় শেষ। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বৃত্ত। তো বৃত্ত অধ্যায় থেকে প্রত্যেক বছরই ঢাকা ইউনিভার্সিটিতে একটা করে অন্তত পক্ষে কোয়েশ্চেন হয়েই থাকে। কোনো কোনো ক্ষেত্রে দুইটাও কোয়েশ্চেন হতে পারে, বাট একটা আসবে এটা তুমি মোটামুটি শিওর থাকতে পারো। বৃত্ত থেকে নেক্সট বছর একটা এমসিকিউ থাকার পসিবিলিটি খুবই বেশি, একটা রিটেন আসারও চান্স আছে। ওকে, সো আমরা খুব ভালো মতনই এমসিকিউ এবং রিটেন দুইটার জন্যই প্রিপারেশন নিতে থাকবো। একটু সহজ করে বলে দেই যে রিটেনের জন্য এইচএসসিতে যেসব ম্যাথগুলো কমন ছিল, বৃত্ত অধ্যায়ের ঢাবিতে সেম টাইপের ম্যাথগুলা করে গেলেই চলবে। আমি অবশ্যই লেকচারে দেখাই দিব, তবে তোমাকে জানান দিয়ে রাখলাম আর কি। আরেকটা কথা, বৃত্ত অধ্যায়টা করতে হইলে সরল রেখার বেসিক জিনিসপাতিগুলো একটু জেনে রাখা লাগে। ওকে, যেমন সমান্তরাল রেখার সমীকরণের সূত্র, লম্ব রেখার সমীকরণের সূত্র, দুই বিন্দুর মধ্যবর্তী বিন্দু বা মধ্যবিন্দু, তারপর হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এক বিন্দুগামী এবং ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, এই সব জিনিসপাতিগুলা, ওকে, এই সব জিনিসপাতিগুলা জেনে রাখা লাগে। বিন্দু হতে রেখার উপরে লম্ব দূরত্ব, মানে এইসব বেসিক যেগুলো, অর্থাৎ সরলরেখার অধ্যায়ে 3.5-এ 3.6-এ যেই বেসিক জিনিসপাতিগুলো ছিল, সেইগুলা কিন্তু তোমাকে ভার্সিটি মাস্টার প্রোগ্রামের জন্যও, মানে অর্থাৎ বৃত্ত অধ্যায়ের জন্যও কিন্তু লাগবে। ওকে, সো ওই জিনিসগুলো তোমার একটু মনে রাখা লাগবে। তো এই জন্য বৃত্ত অধ্যায়টা করার আগে সরলরেখার যে বেসিক সূত্রগুলো আছে এবং বেসিক যে পয়েন্টগুলো আছে সেগুলো একবার রিভিশন করে নিলে খুব ভালো হয়। ওকে, আর আমি তো জায়গায় জায়গায় সব শিখাইতেই থাকবো, সো প্যারা নাই। যদি তোমার আগে একবার হলেও সরলরেখা অধ্যায় করা থাকে, অন্ততপক্ষে আমার কাছে ভার্সিটি মাস্টার লেকচারের সরলরেখা অধ্যায়টা যদি করা থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। লেকচার শুরু করে দিবা, জায়গায় জায়গায় সব রকমের সূত্র আমি নিজেই ইনশাল্লাহ মনে করাই দিব। ঠিক আছে? আর আরেকটা কথা বলে দেই যে তোমরা এখন কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আছো, সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম অধ্যায়টা রিভিশনের মধ্যে রাখতে হবে। শুধুমাত্র যে হায়ার ম্যাথ তাই না, হায়ার ম্যাথের বাইরেও যে বাকি অধ্যায়গুলো আছে, ওকে, বাকি সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলোতেও প্রথম সপ্তাহে যা কিছুই পড়েছো সেটা দ্বিতীয় সপ্তাহে রিভিশন করতে হবে। ওকে, ইভেন তুমি যখন 3 নাম্বার বা ধরো তুমি 4 নম্বর সপ্তাহে আছো, সেই ক্ষেত্রে সপ্তাহে 1, 2, 3 তিনটার পরাই তোমাকে সপ্তাহ 4-এ আলাদা একটা টাইম বের করে রিভিশন দিতে হবে, বুঝছো? নাইলে অবশ্যই অবশ্যই সব ভুলে যাবা। ওকে, অবশ্যই অবশ্যই সব ভুলে যাবা, এবং এরপর আবার পরে মন খারাপ হবে যে ভাই ভুলে গেলাম, এখন কি হবে, আমাকে কেমনে কি, কিচ্ছু মনে নাই, পরীক্ষার সামনে, এরকম প্রবলেম হবে আর কি। ওকে, সো এই জন্য রিভিশনও রাখতে হবে। সরলরেখা এই সপ্তাহে রিভিশন দিবা, অন্যান্য সাবজেক্টে যা কিছু পড়েছে এগুলো এই সপ্তাহে রিভিশন দিবা। আর স্বাভাবিকভাবেই তোমরা হয়তো বা এতক্ষণে তো এক্সাম দিয়েই আসছো আমার কাছে, যেটা সরলরেখার উপর এক্সাম। তো এক্সামের প্রশ্ন দেখেই বুঝতে পারছো যে কোয়ালিটি কীরকম হচ্ছে অ্যান্ড নিজের পড়ার অবস্থাটা কোন জায়গাতে। এক্সামের মধ্যে মানে আমার কাছে যেখানে এখানে যে এক্সামটা হচ্ছে, এই এক্সামে কত পাইলে ভালো, সেটা হচ্ছে ফুল নাম্বার পাইলে। সিম্পল কথা, একদম সিম্পল কথা। এক্সামে কি আমি বানায় আকাশ থেকে প্রশ্ন নিয়ে আসি? না। এক্সামের প্রশ্ন কই থেকে হয়? লেকচারের যেই ম্যাথগুলা, সাজেশন বুকের যেই ম্যাথগুলা, সেগুলোর থেকেই তো। তো লেকচারের অঙ্ক, সাজেশন বুকের অঙ্ক যদি না পারো, তাহলে কোন সাহস নিয়ে ঢাবিতে যাবা বলো? তো ওই জন্য লেকচারের ম্যাথ, সাজেশন বুকের ম্যাথ, এগুলো তো 100-100 পারতেই হবে। টাইমেরও অর্ধেক টাইমে পারতে হবে, দ্যাট ইজ 10-15 সেকেন্ডের মধ্যে পারতে হবে। তাইলে তুমি ঢাবিতে একদম টপ 100-এর জন্য আশা করতে পারো। খুব বেশি কঠিন না কিন্তু, মানে 8-10 বার তোমাকে প্র্যাকটিস করতে হবে এই ম্যাথগুলা। সংখ্যাটা বেশি মনে হয়, বাট 3 বার যখন প্র্যাকটিস কমপ্লিট করে ফেলবা, 4 নম্বর বার সময় দেখবো যে সব কিছু অনেকটা মুখস্থের মতো, মানে খুব জলদি হয়ে যাবে, স্টেপগুলো মনে পড়ে যাবে ডিরেক্টলি, বুঝছো? অত চিন্তা করার মানে দরকারই পড়বে না। ইভেন ঢাবি ভর্তি পরীক্ষার দিনও অত চিন্তা করে সময় নষ্ট করবাই না, টাইমই তো নাই, এত চিন্তা করবা কখন, বুঝছো? তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো চলো আমরা এখন শুরু করি। বৃত্ত, বৃত্ত এই অধ্যায়টা পড়া শুরু করার আগে একটু জানতে হবে যে বৃত্ত জিনিসটা কি আসলে। তো বৃত্তের সংজ্ঞাটা একটু আমরা পড়ে নিব। বৃত্তের সংজ্ঞার বেসিক থেকে হচ্ছে প্রশ্ন আসে। তো প্রথমত কার্তেশীয় তল, মানে এক্স অক্ষ বা অক্ষ আছে এমন একটা তল। কার্তেশীয় তলে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত বিন্দু সমূহের সেট যেই সঞ্চারপথ তৈরি করে তাকে বৃত্ত বলে। দেখলে সঞ্চারপথের কনসেপ্ট চলে আসছে। তাহলে কি বললো, যে কার্তেশীয় তল থাকবে আমার একটা, তো দিলাম কার্তেশীয় তল দিলাম, এই যে এক্স অক্ষ অ্যান্ড এই যে ওয়াই অক্ষ, কার্তেশীয় তলের এক্স অক্ষ ওয়াই অক্ষ। এর মধ্যে বললো যে একটা বিন্দু আছে, কি আছে, একটা বিন্দু আছে।
ধরে নাও এটা হচ্ছে একটা বিন্দু, এটা মনে করো একটা বিন্দু। ওকে, একটা বিন্দু, জাস্ট সাপোজ বিন্দুটার স্থানাঙ্ক কত, ধরো এইচ কমাকে বললো এই বিন্দুর থেকে সবসময় সমান দূরে থাকবে এমন অনেক অনেক বিন্দু, এটার থেকে মনে করো একটু দূরে, এরকম কই থাকতে পারে, চারদিকে থাকতে পারে। তো ধরো সবসময় সমান দূরে থাকবে এমন অসংখ্য তুমি যদি বিন্দু নাও, সেই বিন্দুগুলো মিলে যেই শেপটা তৈরি করবে সেই শেপটাকে বলা হবে হলো বৃত্ত, সেই শেপটাকে বলা হবে হলো বৃত্ত। তাহলে ধরে নেই যে বিন্দুর উপরস্থ একটা বিন্দু হচ্ছে, মানে শেপের উপরস্থ একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, আর এটা মনে করো কেন্দ্র সি। তা অর্থাৎ হচ্ছে গিয়ে বৃত্তের উপরস্থ এই বিন্দুগুলো সবসময় কেন্দ্র থেকে সমান দূরে থাকবে। একটা কথা মাথায় রাখো, বৃত্ত বলতে কিন্তু জাস্ট এই গোল দাগটাকে বোঝায়, মাঝখানে জায়গাটা কিন্তু বৃত্ত না, দাগটা হচ্ছে বৃত্ত, গোল দাগটা, বুঝছো? এই যে বিন্দুগুলো চলছে সঞ্চারপথ, এই সঞ্চারপথের নাম বৃত্ত, দাগের নাম বৃত্ত, মাঝখানে জায়গাটা হচ্ছে বৃত্ত দ্বারা আবদ্ধ অংশ, ঠিক আছে? সো কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ প্রত্যেকটা বিন্দুর দূরত্ব আজীবন সমান থাকে। তো নর্মালি আমরা এই দূরত্বকে কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে না, কি নাম এটার? ব্যাসার্ধ না? তাহলে কমন সেন্স ইউজ করে বলো, সঞ্চারপথের সমীকরণ যদি নির্ণয় করতে দেয় তুমি কি বলবা? তুমি কি এটা বলবা না যে ভাইয়া এখানে পিসি এর দৈর্ঘ্য হচ্ছে আর, সেখান থেকে তুমি এই ডিসিশন নেবা না যে ভাই পিসি মানে কি, পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, দ্যাট ইজ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর, এইটা বলবা, ঠিক? তো এটাকে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে কি আসে, যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক? এই যে সমীকরণটা তুমি পাচ্ছ, এই সমীকরণটা হলো বৃত্তের সমীকরণ, এই সমীকরণটা হলো বৃত্তের সমীকরণ। কি সমীকরণ? বৃত্তের সমীকরণ। এটা কিন্তু বৃত্তের সাধারণ সমীকরণ না, ওকে? তো এখন কথা হচ্ছে বৃত্তের সমীকরণে কীরকম কি থাকে, যে এক্স সামথিং সামথিং নিয়ে একটা প্যাক করে স্কোয়ার, সেমভাবে ওয়াই একটা প্যাকিং হয়ে স্কোয়ার ইকুয়াল টু একটা ধ্রুবক সংখ্যা স্কোয়ার। এর মধ্যে এক্স এর বিয়োগ চিহ্নের পরে যে থাকবে সে হচ্ছে কেন্দ্রের ভুজ, ওয়াই এর বিয়োগ চিহ্নের পরে যে থাকবে সে হচ্ছে কেন্দ্রের কোটি, এবং লাস্টে ধ্রুবক সংখ্যা স্কোয়ার, এই স্কোয়ারের নিচে যে থাকবে সে হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? এই টপিক থেকে কি টাইপের প্রশ্ন হয় আমি এখনই দেখাবো, ঠিক আছে? জলদি তুলে ফেলো। তো প্রথমত এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে ঢাবি রিটেনে, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে ঢাবি রিটেনে, এবং তোমার হলো এমসিকিউতেও আসতে পারে, ডিইউ এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা কোয়েশ্চেনটা দেখো, বলে দিয়েছে ওরা বৃত্তের কেন্দ্র এই দুইটা, ব্যাসার্ধ হচ্ছে এটা, সমীকরণটা কত? তাহলে কেন্দ্র যদি এইচ কমাকে আমরা যদি এমনি চিন্তা করি আর ব্যাসার্ধ যদি 5 চিন্তা করি, তাহলে বলো তো সমীকরণ কত হবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা এইচ আর কে এর জায়গায় 2 3 লিখবো, দ্যাট ইজ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এই যে এটাই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। যদি রিটেন পরীক্ষায় আসে সেক্ষেত্রে তোমাকে এটুক করলে দিবে অর্ধেক মার্ক, ফুল বের করতে পারলে বাকি মার্ক দিবে, সেক্ষেত্রে তুমি ফুল বের করে দিবা যদি ঢাবিতে রিটেন আসে। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 25, সেই ক্ষেত্রে আমার এক্স স্কোয়ার আসে প্লাস ওয়াই স্কোয়ার আসে মাইনাস 4x মাইনাস 6y, 4 আর 9 মিলে হয় 13, তো 13 হয়, হ্যাঁ 13 থেকে 25 বাদ গেলে, 13 থেকে যদি 10 মানে 25 থেকে 10 বাদ গেলে থাকে 15, তো আরও 3 যদি বাদ যায় তাহলে থাকবে কত? 12, ঠিক তো? তো সেই কারণে যখন এখানে মাইনাস সাইডে চলে আসবে মাইনাস 12 ইকুয়াল টু 0, হালকা একটু মান সংখ্যাও আছে, এগুলো তো আশা করি যোগ বিয়োগ করতে পারো নাকি? আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। খেয়াল করে দেখো আমার সমীকরণটা দেখতে ছিল এরকম, ও একটা অন্য রকমের সমীকরণে পরিণত হইলো, যেখানে এক্স সবগুলো একসাথে না, এক্স স্কোয়ার আলাদা আবার পাওয়ার 1 আলাদা, আবার ওয়াই এরকম সব একসাথে না, ওয়াই স্কোয়ার আলাদা ওয়াই এর পাওয়ার 1 আলাদা, আবার ধ্রুবক আলাদা, ওকে? এটা একটা স্পেশাল টাইপের সমীকরণ, বৃত্তেরই সমীকরণ, এটা নিয়ে আমরা সামনে একটু পরে শিখবো আর কি। যাই হোক, তো এই নিয়মে তোমরা সমাধানটা করবা যদি রিটেন পরীক্ষায় আসে। প্রশ্ন সহজ, বাট অনেক বাচ্চা এখানেই রেখে দিবে, তো এই 2 লাইনের জন্য আবার অর্ধেক নাম্বার কেটে দেবে। তো যাতে এগুলো না হয় একদম কমপ্লিট করবা, প্রশ্ন সহজ পাইলেও ফুল কমপ্লিট করে দিয়ে আসবা, ঠিক আছে? তুলো পরবর্তী এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, এইটা ঢাবি রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে? এটা ঢাবি রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ডিইউ রিটেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ডিইউতে এমসিকিউতেও আসতে পারে,
এটা হচ্ছে কি চিটাগাং ইউনিভার্সিটিতে আসতে পারে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসতে পারে। ওকে, ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। বললো বৃত্তের কেন্দ্র হচ্ছে এই দুইটা, ব্যাসার্ধ হচ্ছে এত। বৃত্তের যে সমীকরণটা আমার কাছে আসবে সেটা দিলেই চলবে না, সেটাকে পোলার রূপে দিয়ে দিতে হবে। এটা ঢাবি রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, ম্যাথ কিন্তু সহজ, খেয়াল করো। বৃত্তের কেন্দ্র ওরা বলে দিয়েছে, তার মানে কি x - 0 হোল স্কোয়ার প্লাস y - a হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। বললো এই সমীকরণটাকে তুমি আগে ফ্রেশ করো, এরপরে পোলার দিকে নিয়ে যাও। তাহলে আগে তুমি এটাকে নর্মাল করো আর কি, যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2ay প্লাস a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। খেয়াল করলেই দেখবা এটা এটা কাটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমার এটাকে এখন পোলার রূপে নিয়ে যেতে হবে, তাই তো? সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কী লেখা যায় বলো? আর স্কোয়ার মাইনাস 2a ইন্টু ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা তুমি লিখতে পারবা ইকুয়াল টু 0। তো রিটেন পরীক্ষা আসলে অনেকে এই জায়গা পর্যন্ত রেখে দিবে, সেক্ষেত্রে নাম্বার কিছু কম আসবে। তাহলে সঠিক উপায়টা কি? সঠিক উপায়টা হচ্ছে এই যে আর যে এক্সট্রা মানে দুই জায়গাতেই আছে, কমন নিয়ে কাটাকাটি করতে পারো, অথবা এই 2a আর সাইন থিটাটাকে ওই পাশে নিয়ে তখন আর কাটাকাটি করায় দেখাইতে পারো। তাহলে একটু চলো দেখাই দিই জিনিসটা কীরকম আসে। দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু 2a আর সাইন থিটা, অ্যান্ড ইফ ইউ ক্রস দিস 2 আর্স আউট, হোয়াট ইউ উইল ফাইন্ড ইজ 2a সাইন থিটা। বুঝছো? এইটা লিখবা, ইনশাল্লাহ ফুল নাম্বার দিবে। ঠিক আছে, গুড, সুন্দর অঙ্কটা, আমার খুব পছন্দ এটা, এই অঙ্কটা। আচ্ছা, এখন এটা লিখে শেষ করো। সো চলো আগে বৃত্তের সাধারণ সমীকরণ জিনিসটা কি সেইটা দেখে আসি। তো একটু আগে আমরা দেখলাম যে আমার বৃত্তর যদি কেন্দ্র h, k হয় এবং হলো ব্যাসার্ধ r হয়, কি বললাম? যদি বৃত্তের কেন্দ্র h, k হয় এবং ব্যাসার্ধ যদি r একক হয়, সেই ক্ষেত্রে আমার সমীকরণটা আসে এরকম: x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। এইটা আসে, তাই তো? এখন একটুখানি খেয়াল করো, যদি এটাকে আমি নর্মালি ভেঙে ফেলি, তাহলে x স্কোয়ার মাইনাস 2h এইটা আসে, ঠিক তো? এখন খেয়াল করো, যদি আমি ওই যে একটু আগে যে এরকম বানালাম, যদি এরকম বানাই, তাহলে দেখো কি আসে। সেক্ষেত্রে যেটা আসবে যে আমার কাছে এক্স স্কোয়ারটা একসাথে করবো, ওয়াই স্কোয়ারটা একসাথে, মাইনাস 2hx মাইনাস 2ky, এরপর প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। এখন খেয়াল করো, আমার কাছে একটু আগে লাস্ট পর্যন্ত মানে নর্মাল সংখ্যা টংখ্যা বসায় যদি ক্যালকুলেট করি, লাস্ট পর্যন্ত যেটা হয়, একটা এক্স স্কোয়ার থাকে, একটা ওয়াই স্কোয়ার থাকে, কয়েকটা এক্স থাকে, কয়েকটা ওয়াই থাকে, এরপর একটা সংখ্যা থাকে। ওকে, তার মানে এটা কি আমার, এটা হচ্ছে মানে ইন জেনারেল তুমি যে কোনো সংখ্যা বসাও না কেন, আলটিমেটলি কিন্তু এই টাইপের ভ্যালু আসবে, ঠিক? তাহলে আমি চাচ্ছি যে আমি এখানে সূত্রের মাধ্যমে যে জিনিসটা আনলাম সেটাকে যাতে ওই রকম বানাইতে পারি যে সংখ্যা বসাইলে যা আসে। তো ধরো সেই ক্ষেত্রে আমার কি লিখতে পারি, আমি মনে করে এরকম লিখতে পারি না যে তাহলে আমার কাছে একটা এক্স স্কোয়ার থাকবে, একটা ওয়াই স্কোয়ার থাকবে, এরপরে মনে করো এটা পজিটিভ বানিয়ে দিই, 2gx লিখলাম, ধরো এখানে নেগেটিভ এইচটাকে জি লিখে প্লাস 2fy, পুরা এটা তো সংখ্যাই আলটিমেটলি, এইচ কে আর সব তো সংখ্যা, ঠিক আছে? মনে করো সি দিয়ে লাস্টে ইকুয়াল টু 0, সরলরেখার সমীকরণে একটা যুবক থাকে না, এরকম আর কি। এখন দেখো খেয়াল করো এখানে করলামটা কি, এইখানে আমরা যেটা করলাম যে এই যে আমার কাছে জিটা, এই জি আসলে আমি মাইনাস এইচকে বসাইলাম এবং এফ বলতে আমি মাইনাস কে বসাইলাম, ঠিক আছে? আর এইখানে সি বলতে আমি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইটাকে বসায় দিলাম। এই হচ্ছে আমার অবস্থা, এইটুকুই কিন্তু অবস্থা, খুব বেশি কঠিন না কিন্তু, একদম সহজ। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই যে আমি এখানে আলটিমেট জিনিসটা পাইলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সামথিং এক্স সামথিং ওয়াই প্লাস সি ইকুয়াল টু ধ্রুবক, এই যে সমীকরণটা, এটাও কিন্তু সরলরেখার একটা সমীকরণ। এইটাকে বলা হয় সরলরেখার সাধারণ সমীকরণ। ভাই সাধারণ কেন? দেখো বলো না সাধারণ জনতা, আম জনতা, মানে কি যে আমি ঘর থেকে বেরোলে রেগুলার সময়ে যেরকম মানুষজন দেখি, তারা হচ্ছে আম জনতা। তাদেরকে দেখার জন্য কোনো টিকিট কাটতে হয় না, কোনো ভিআইপি দরজা পার হইতে হয় না, আম জনতা। তাহলে ওই রকম আমার পরীক্ষার প্রশ্নে নর্মালি আমি যেরকম বৃত্ত পাবো সেটা হচ্ছে আমবৃত্ত। ওকে, সাধারণ বৃত্ত। তো ওই সাধারণ বৃত্তগুলোর সমীকরণ দেখতে এরকম আসে, অর্থাৎ তোমাকে যদি কখনো কোনো বৃত্ত লিখে দেয়
যদি একদম নর্মাল জাস্ট বৃত্তের সমীকরণটা লিখে দিল, সেক্ষেত্রে ওগুলো সাধারণ সমীকরণ আকারে দিবে তোমাকে, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে ধ্রুবক মানে চল এক্স ওয়াই, তারপর হচ্ছে গিয়ে ধ্রুবক, এই টাইপের স্টাইলে দিবে। তো সাধারণ সমীকরণে দেয় আর কি, বুঝছো? তাহলে এই টাইপের সমীকরণটাকে বলা হয় সাধারণ সমীকরণ। অর্থাৎ সাধারণত সমীকরণগুলো এই ফরম্যাটে দেয়া হয়। সাধারণত সমীকরণগুলো এই ফরম্যাটে দেওয়া হয়। সাধারণত সমীকরণগুলো এই ফরম্যাটে দেওয়া হয়। সাধারণত সমীকরণগুলো এই ফরম্যাটে দেওয়া হয়, এই ফরম্যাটে দেওয়া হয়, বুঝছো? সিম্পল কথা, এই জন্য এটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। মানে আমজনতা বৃত্তগুলো এমনি আসে। আর কয়বার বলবো এক কথা, বুঝছো তো আশা করি। এখন কথা হচ্ছে যে সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য কি, যে একটা সমীকরণ দেখে যে আমি বুঝবো যে এই সাধারণ সমীকরণটা বৃত্তেরই সমীকরণ, অন্য কোনো কণিকের না, সরল রেখার না, পরাবৃত্ত উপবৃত্ত এগুলোর না, একদম ক্লিয়ারলি বৃত্তের সমীকরণ, আমি এটা বুঝবো কি দেখে? থিমটা হচ্ছে এরকম, তোমার বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য প্রথমটা যেটা, যে এক্স এবং ওয়াই দুইজনই স্কোয়ারে থাকবেই থাকবে। মানে এরকম না যে শুধু এক্স স্কোয়ার আছে কোনো ওয়াই স্কোয়ার নাই, অথবা শুধু ওয়াই স্কোয়ার আছে কোনো এক্স স্কোয়ার নাই, এরকম হওয়া যাবে না। এক্স এবং ওয়াই, এবং মানে কি দুইটা একসাথে থাকতে হবে, এক্স বা ওয়াই না, এক্স এবং ওয়াই দুইজনেরই দ্বিঘাত যুক্ত পদ থাকবে। এমন না যে খালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এমন হইতে পারে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। মানে এদের সহগগুলো ডিফারেন্ট হইতে পারে, বাট স্কোয়ারের মধ্যে এক্সও স্কোয়ার থাকবে, ওয়াইও স্কোয়ার থাকবে, কেউ একজন না, দুজন মিলেই থাকবে একসাথে। প্রথম পয়েন্ট এটা, আশা করি বুঝছো যে দুজন মিলেই স্কোয়ার থাকবে। এখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, মানে এখানে যেমন 1 1 আছে, এমন হইতে পারে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস বাকি সবগুলো নর্মাল, ওইটাও হইতে পারে। সহগ 1 হইতে হবে এমন কোনো কথা না, কিন্তু সহগ সমান হইতে হবে। 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হওয়া যাবে না, দুইটার সহগ সেম সেম হওয়া লাগবে। ইভেন তুমি যদি এখানে নেগেটিভ সংখ্যা বসাও, তাতেও -2 বসানো লাগবে, -15 হইলে এখানে -15ই বসানো লাগবে। ওকে, আচ্ছা। 3 নম্বর পয়েন্ট, সমীকরণটায় কোথাও এক্স ওয়াই থাকবে না, বা এক্স ওয়াই এর সহগ 0। যেমন দেখো এখানে কিন্তু শুধু এক্স শুধু ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু কোথাও কিন্তু এক্স ইন্টু ওয়াই একসাথে এটা নাই, আছে নাই? তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট। তুমি যদি কোনো বৃত্তের সমীকরণের মধ্যে বা কোনো সমীকরণের মধ্যে এই 3টা বৈশিষ্ট্য দেখো, সেই ক্ষেত্রে বুঝবো আরে যেহেতু এটার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা একসাথে আছে, সহগগুলোও সমান সমান, কোথাও এক্স ওয়াই একসাথে গুণ আকারে নাই, নিশ্চয়ই এটা বৃত্ত, এমনি বুঝে ফেলবা, বুঝছো? তুলো, আসো এবার মনে করো এই কোয়েশ্চেনটা, এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটু বলে রাখি, এইটা ঢাবির জন্য খুব ইম্পর্টেন্ট। এই টাইপটা ঢাবির জন্য, ঢাবি এমসিকিউতে আসে, ঢাবির রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটা জিএসটির জন্য ইম্পর্টেন্ট, এটা বুয়েট প্রিলির জন্য ইম্পর্টেন্ট, এটা সিকের ওয়েটে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই টাইপটা খুব ফেমাস, এই পুরো টাইপ দেখে সহজ লাগে, এবং আমি জানি তোমরা এটা পারো, বিকজ এটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখন আসি। প্রথমত দেখো বললো এটা অনেক জায়গায় আসছে, দেখো ডিইউতে আসছে, সাস্টে, ডিইউ হচ্ছে 2বার, সাস্টে আসছে, তারপরে চুয়েটে আসছে, বিইউতেও আসছে, অনেক জায়গায় আসছে। ওকে, বললো কে এর মান কত হইলে এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। এই কোয়েশ্চেনটা কিন্তু ঢাবিতে এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, ডিইউতে রিটেনের জন্যও ইম্পর্টেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে এটার এমসিকিউর স্টাইল রিটেনের স্টাইল প্রায় কাছাকাছি। ওকে, এখন তাহলে চলেন আমরা শুরু করি। প্রথম ব্যাপার হলো যে বলেছে যে এই সমীকরণটা কখন বৃত্ত নির্দেশ করবে, বা কে কোন মানের জন্য বৃত্ত নির্দেশ করবে। তাহলে বৃত্ত নির্দেশ করবে কি করবে না এটা বোঝার জন্য সমীকরণটাকে আগে কেমন হইতে হয়, সাধারণ সমীকরণ স্টাইলে, মানে এক্স স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, খোলা থাকবে, এরকম প্যাক করে হোল স্কোয়ার এই টাইপের না। তাহলে এখন দেখো তুমি কি করবা, এটাকে খুলে ফেলবা। ভাই খুলে কেমনে? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র ইউজ করতে হবে। যারা পারো না তারা একটু লিখে নাও। আমি বলেছি আমি এখানে সব বেসিক থেকে করাবো। যে কোনো মেডিকেলের স্টুডেন্ট যে নাকি ম্যাথ ভয় পায় বলে মেডিকেলে চলে গেছে, ও যাতে আয়সা বলে আরে ভাই তারা তো ইঞ্জিনিয়ারিং পড়লে এটা আপনার কাছে, আপনি এমনি পড়ান, আমি একদম বেসিক থেকে পড়াই দিব। ইভেন ইঞ্জিনিয়ারিংও বেসিক থেকে পড়াচ্ছি, কিন্তু টাইম কম লাগবে। এ স্কোয়ার দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইসব ক্ষেত্রে নর্মালি ধরো তোমাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ার দিত, তুমি কি করতা? এর স্কোয়ার বি এর স্কোয়ার করতে না? তাহলে এখন 3টা যোগ করে হোল স্কোয়ার দিয়েছে, তাহলে কি 3টা স্কোয়ার করতে হবে না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গেল। মনে করো যদি তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ার দিত, তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার তো দিতা, সাথে করে একটা কি দিতা 2 ইন্টু এই দুইটার গুণফল। এখন দিয়েছে 3টা,
তাহলে মনে করো এখানে দুইটা দুইটা করে যদি কম্বিনেশন করি তাহলে কি কি আসতে পারে, এবি হইতে পারে, বিসি হইতে পারে, সিএ হইতে পারে। তাহলে সবগুলো 2 ইন্টুই দিবা, অর্থাৎ প্লাস 2 ইন্টু এখানে এবিও দিবা, বি 2 ইন্টু বিসিও দিবা, 2 ইন্টু সিএও দিবা। এটাই হচ্ছে সূত্র। দেখো আমরা সূত্র মুখস্থ করলাম না, আমরা সূত্রটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে কম্পেয়ার করে করে ফিল করলাম, ভিজুয়ালাইজ করলাম যে আচ্ছা এটা এটার সাথে এটা মিল, এরকম এরকম করে মিল, ওয়াও এমনি চিন্তা করলাম। বুঝছো জিনিসটা? তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা এই জায়গাতে কাজে লাগাবো। অনেক স্টুডেন্ট এখানে আটকে যায় এই ফর্মুলা মনে থাকে না বলে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখিও। এবার আসো খেয়াল করো, এই তিনটাকে নিয়ে আমি কাজ করব। তাহলে কি হবে, x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে তুমি নর্মাল সূত্র ইউজ করবা যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হলে যেটা হইতো যে প্রত্যেকটাকে আগে স্কোয়ার করবো। তাহলে এক্সও হবে স্কোয়ার, ওয়াইও হবে স্কোয়ার, 3ও হবে স্কোয়ার। ওয়াইয়ের ভিতরে নেগেটিভ থাকলেও স্কোয়ারের জন্য আর নেগেটিভিটি এটা দেখবো না আমরা। এরপরে প্লাস 2 ইন্টু এই দুইটার গুণফল, তাহলে মাইনাস 2xy প্লাস 2 ইন্টু এই দুইটার গুণফল, তাহলে মাইনাস 6y প্লাস 2 ইন্টু এই দুইটার গুণফল, তাহলে প্লাস 6x। সিম্পল কথা। তাহলে দেখো এটাকে ভাঙলাম কত সুন্দর হইলো। এরপরে আমরা এইটুকুকে গুণ করব, তাহলে কত হয় আসলে দেখি। প্লাস কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0, এরকম আসবে। ঠিক আছে, এখন মনোযোগ দিয়ে দেখো। তুমি যদি এবার এদেরকে সব একসাথে করো তাহলে দেখো তো কি হয়, এক্স স্কোয়ার থাকে যোগ ওয়াই স্কোয়ার থাকে। ওকে, এখন তোমার মাথায় রাখতে হবে যেটা, যে আমার কোথাও কোনো এক্স ওয়াই থাকা যাবে না। বা আচ্ছা তুমি, আমি কিন্তু করছি রিটেন স্টাইলে। এখন দেখো কোথাও কোনো এক্স ওয়াই থাকা যাবে না, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে যে এক্স ওয়াইগুলো একসাথে দেখি কত হয়, প্লাস এক্স ওয়াই ইন্টু মাইনাস 2, আর এখানে একটা এক্স ওয়াই প্লাস কে, আর কোথাও নাই। এরপরে আসি তোমার এক্সগুলো কী কী আছে, 6x মাইনাস কে এক্স, তাহলে প্লাস 6 মাইনাস কে এক্স। এরপরে আসবো ওয়াইয়ে হচ্ছে তোমার 2, এখানের -4 হয়ে যায়, -4y। আর ধ্রুবক সংখ্যার মধ্যে যেটা হয় যে 9 বিয়োগ 2, তার মানে প্লাস 7 ইকুয়াল টু 0। এখন খেয়াল করো যে তুমি জানো অলরেডি এক্স ওয়াই এর সহগ থাকতে পারবে না, তার মানে কি এক্স ওয়াই এর সহগ হবে 0। এক্স ওয়াই এর সহগ 0, অর্থাৎ কে মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং কে ইকুয়াল টু 2, কে ইকুয়াল টু 2 চলে আসবে। এই হচ্ছে অবস্থা। যদি রিটার্নে আসে তাহলে তুমি ডিরেক্টলি এমনি লিখবা, এই 4টা লাইন লিখবা ফুল নাম্বার ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এখন দেখবো এমসিকিউতে আসলে কি করতে হবে। আগে এটা লিখে নাও। ওকে, যদি আমি এমসিকিউ মেথডে যাই, খেয়াল করো এমসিকিউ মেথডে গেলে তুমি অনেকটা শর্ট করে করবা, চিন্তাগুলো অনেক কম ক্যালকুলেশনের হিসাবে চিন্তা করবা, যে ক্যালকুলেশন যত কমানো যায়। ওকে, সো খেয়াল করো তোমাকে বললো কি কে এর মান নির্ণয় করতে হবে। দেখো এই পদের মধ্যে মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার মধ্যে কোনো কেই নাই। সো তুমি এটার দিকে তাকাবাই না, তুমি দেখবা শুধুমাত্র এই জিনিসটা, বিকজ কে চেয়েছে এবং কে এইখানে আছে। ওকে, তাহলে এবার আসো জাস্ট এই অংশটা দেখবো আমরা, ওইখানে কি আছে আমাদের দেখার বিষয় না, ওরকম দেখার বিষয় না। তাহলে খেয়াল করো আগে এই জায়গায় কি আছে, কে এর সাথে সাথে কে কে আছে। কে এর সাথে আছে হচ্ছে তোমার নর্মালি, তুমি যদি আচ্ছা একটু চিন্তা করো, তোমাকে যখন বলবে যে কে এর মান কত হইলে সমীকরণ বৃত্ত নির্দেশ করবে বা এই টাইপের, তোমার কনসার্ন থাকবে দুইটা, নর্মালি দুইটা কনসার্ন থাকবে। কে এর মান বের করার জন্য দুইটা জায়গা থাকে আজীবন। একটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়। তাহলে ধরো এক্স স্কোয়ারের সহগ যদি 3 থাকে আর ওয়াই স্কোয়ারের সহগ যদি মনে করো কে প্লাস 2 থাকে, তাহলে তোমার বুঝতে হবে যে কে প্লাস 2 মানে ওয়াই স্কোয়ারের সহগ আর এক্স স্কোয়ারের সহগ যে 3, এই দুইটা সমান সমান আসবে। তাহলে কে প্লাস 2 ইকুয়াল টু 3, এমনি চিন্তা করবা। তাহলে কে এর মান নির্ণয় করার জন্যই তো প্রশ্ন দিবে, সেই ক্ষেত্রে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ মিলাইতে হবে, অথবা এক্স ওয়াই এর ধ্রুবক শূন্য করতে হবে। এই দুইটা জায়গা মাথায় রাখো। কখনো তোমাকে যদি এরকম কোয়েশ্চেন দিয়ে বলে কে বের করো, এম বের করো, একটু পর একটা অঙ্কে দেখবা এম বের করতে বলবে, এরকম দিলে তোমার দেখতে হবে দুইটা জায়গায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ মিলাবা, হয় এটা একটা, অথবা হচ্ছে 2 নম্বরটা যে এক্স ওয়াই এর সহগ শূন্য বলবা, ওইখান থেকে কে এর মান বা এম এর মান নির্ণয় করবা। এই দুইটা জায়গা তোমার খেয়াল রাখতে হবে। ওকে, এখন আসো তো তুমি যেখানে যেটা দেখতে পাচ্ছ যে এইখানে তুমি যদি গুণ টুন করো, এখানে কোনোভাবেই তুমি
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোনো পাওয়ার চান্সই নাই, আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এখানে এক্সের পাশে কখনোই এক্স গুণ হবে না, এই ওয়াইয়ের সাথে কোথাও কোনো ওয়াই গুণ হবে না, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের চান্সই নেই। তাহলে চান্স কিসের থাকবে তাহলে? কার দিকে তাকাবো আমি? তাহলে আমি তাকাবো হচ্ছে শুধুমাত্র এক্স ওয়াই এর দিকে। এখন খেয়াল করো, এখান থেকে এক্স ওয়াই কত কত আসবে? এখান থেকে আসবে হচ্ছে অনলি কে এক্স ওয়াই, এইটা ছাড়া আর কোনোভাবেই এক্স ওয়াই পাওয়া পসিবল না, বিকজ এক্স টোটাল জায়গার মধ্যে এক্স আছে, এটা এই এক্সের সাথে খালি এইটা গুণ হলেই ওয়াই আসবে, আর কোথাও জায়গা নেই। সেম টোটাল জায়গা মিলে ওয়াই আছে, এটা এই ওয়াই খালি এখানে গুণ হলেই এক্স আসবে, আর কোনো জায়গা নেই। তার মানে এই দুইটার গুণফল তো একটা পদই, তাহলে কে এক্স ওয়াই গেল। এখন কথা হচ্ছে আমার এক্স ওয়াই নিয়ে যেহেতু হিসাব করছি, তাহলে এইখান থেকেও আমার এক্স ওয়াই এর ক্যালকুলেশনটাই করতে হবে। এখন তুমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র জানো, তাহলে তুমি প্রথমে বুঝতেই পারছো যে এগুলোর স্কোয়ার কোনোদিনও আমার এক্স ওয়াই একসাথে হবে না। এক্স ওয়াই একসাথে কখন হবে? যখন আমি 2ab-র জন্য এই দুটাকে গুণ করা শুরু করবো। তাহলে এই দুটাকে একসাথে গুণ করলে কত হয়? -2xy, এই তো। তাহলে খেয়াল করে দেখো, এই এক্স ওয়াই এই এক্স ওয়াই এর মধ্যে আমার কমন যায় যেটা এক্স ওয়াই এর পাশে কে -2, সেই ক্ষেত্রে আমি যদি এইটাকে 0 ধরি তাহলে আমার কে ইকুয়াল টু আসে 2। সো এই কারণে এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝছো কাহিনীটা? তার মানে তুমি আগে দেখবা যে এক্স ওয়াই দিয়ে 0 মিলাবা নাকি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ মিলাবা। তুমি দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মধ্যে কোথাও কোনো কে নাই, আছে এক্স ওয়াই এর মধ্যে। তাহলে এক্স ওয়াই এর থেকে কে আনতে গেলে আসে কে এক্স ওয়াই, গুণ করে মনে মনে দেখলাম। আর এরকম এক্স ওয়াই এখানে পসিবল, একটা পদই পসিবল, সেটা হচ্ছে 2 × এই দুইটা। তাহলে এই দুইটা নিলাম, এক্স ওয়াই কমন নিলে সহগটা শূন্য হয়ে গেল, তখন আমার কে এর মান মাস্ট বি 2 হবেই হবে। বুঝছো? এই আর কি ব্যাপার। ওকে, সো এই হলো টেকনিকটা, বুঝছো? এইখানে কিন্তু তোমার এমসিকিউর জন্য বেশ বড় দামি ট্রিক আছে, যেটা দেখাইলাম মাত্র। তোমার কাছে মনে হইতে পারে ভাই এটা মনে হয় খুব একটা পাওয়ারফুল না, বাট ভাই আর আসলে এটা পাওয়ারফুল। ওকে, এটা আসলেই অনেক পাওয়ারফুল, ঠিক আছে? দেখো এই অঙ্কটা সাস্টে আসছে 11-12-তে। ওকে, বলেছে এম এর মান কত হইলে এই সমীকরণটা বৃত্ত হবে। সেম টাইপের কোশ্চেনই মনে হচ্ছে। যাক, এখন দেখো এম আছে কই? এইখানে ওই এক্স এর পাশে গুণ দেওয়া আর ওয়াই, তাহলে এখান থেকে আনলে কি হবে? এম এক্স ওয়াই। আর এখান থেকেও করতে গেলে ওই যে -2xy, তাহলে ওই কারণে দেখা যাবে যে আমার এক্স ওয়াই যদি আমি কমন নেই হবে হচ্ছে m-2। সেমভাবে একই নিয়ম একদম, যে m-2 = 0 হলে m এর মান হবে 2। সেম অঙ্ক কিন্তু দেখো সাস্টে এমনি আসছে। এমসিকিউ আসলে তুমি এমনি এই নিয়মে করে ফেলবা, এমসিকিউ পাইলেই তুমি এই নিয়মে করে ফেলবা। ওকে, সেম নিয়মে, খালি কে এর জায়গায় এম দেওয়া ছিল এই কোশ্চেনটাতে। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। ওকে, চলো এখন আমরা সামনে আগে যাই। বললো বৃত্তের সমীকরণ নিচের কোনটা? 4টা অপশন দেওয়া। বৃত্তের সমীকরণ হওয়ার জন্য কি কি হইতে হয় মনে আছে? প্রথম পয়েন্ট হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সেম। দ্বিতীয় কথা, কোথাও কোনো এক্স ওয়াই থাকবে না। 3 নাম্বার পয়েন্ট হলো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার একই সাথে স্কোয়ার আকারে থাকতে হবে। শুধু এক্স আর এক্স স্কোয়ার আলাদা, ওয়াই স্কোয়ার নাই, মানে কোনো একটা স্কোয়ার না থাকলেও হবে না, সিম্পল। তাহলে সেই ক্ষেত্রে এখানে প্রথমটা আগে আমরা চেক করি। চলো, প্রথমটায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলেও এক্স ওয়াই নাই, কিন্তু এদের সহগগুলা সেম সেম না, তাই কাটা। পরেরটায় সহগ সেম সেম, কোথাও কোনো এক্স ওয়াই নেই, এটা হইতে পারে। পরেরটায় এক্স ওয়াই আছে, বাদ। পরেরটায় এক্স ওয়াই আছে, বাদ। তাহলে এটাই কারেক্ট। এই যে অ্যানালাইসিসটা, এইভাবে অ্যানালাইসিস করে করে চেক করবা যে কোনটা উত্তর হইতে পারে। ওকে, আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন। বলেছে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? যারা অন্ততপক্ষে ইন্টারে একবার হইলেও কনিক পড়ে আসছে, উৎকেন্দ্রিকতার সাথে হয়তো বা পরিচিত। উৎকেন্দ্রিকতা এই শব্দটার মানে হচ্ছে কতটা সোজা, মানে শব্দের মানে এটা না, বাট উৎকেন্দ্রিকতার তাৎপর্য হচ্ছে, উৎকেন্দ্রিকতা যে রাশিটা, সেই রাশির তাৎপর্য হচ্ছে যে একটা কনিক কতটা সহজ মানে সোজা সোজা পথে হাঁটাচ্ছে। যেমন যদি সবচেয়ে বেশি সোজা হয় সেক্ষেত্রে এটার মান হবে অসীম, যদি সবচেয়ে কম সোজা হয় মানে একদম গোলগাল হয় সেক্ষেত্রে মান হবে 0। যেমন সরল লেখা সবচেয়ে সহজ, সরল লেখা সবচেয়ে সোজা, এর মধ্যে কোনো আঁকা বাঁকা কোনো পথ নেই, একদম সোজা, তাই সরল লেখার উৎকেন্দ্রিকতার মান হচ্ছে অসীম। সবচেয়ে গোল হচ্ছে, একদম পারফেক্টলি গোল হচ্ছে বৃত্ত, সেই জন্য বৃত্তের কোনো উৎকেন্দ্রিকতাই নাই, মানে এটা একদমই সোজা না, উৎকেন্দ্রিকতাই নাই, তাই বৃত্তের উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 0। বুঝছো? এই হলো বেসিক ফিলিংস এর নিয়মে ম্যাথটা করা আর কি। এর পরবর্তীতে আসি। ধরো বললো যে এই যে এই সমীকরণের লেখচিত্র কীরকম হবে, এই সমীকরণের লেখচিত্র কীরকম হবে। এখন কেমনে কী করবা খেয়াল করো। তুমি যদি নর্মালি এটাকে স্কোয়ার করে ফেলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, তার মানে কি যে দুইটা স্কোয়ার আছে, কোথাও কোনো এক্স ওয়াই নাই, দুইটা স্কোয়ারের সহগ সমান, তার মানে কি এরা বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত। ওকে, চলো সামনে আগে যাই।
এর পরের কোয়েশ্চেনটা হলো তোমার বেশ সুন্দর একটা প্রশ্ন, এটা হচ্ছে এইটা যে এই সমীকরণটা দ্বারা কি নির্দেশিত হয়। ওকে, থিমটা দেখো খুব সহজ। তোমার এখানে আগে দেখতে হবে, এটা বুটেক্সে আসছে, একটু ইঞ্জিনিয়ারিং স্টাইলের বাট ভালো ভালো কোয়েশ্চেন। খেয়াল করো এটা কি নির্দেশ হয়, তুমি যেটা মাথায় রাখবা যে এক্স ওয়াই ছাড়া বাদ বাকি সবাই সংখ্যা, এইটা মনে মনে চিন্তা করবা। এইটা ঢাবিতে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে একটা জিনিস মাথায় রাখতে বললাম, কি জিনিসটা, যে এক্স ওয়াই ছাড়া বাকি সবই ধ্রুবক সংখ্যা। সেক্ষেত্রে খেয়াল করো, চলো এখান থেকে আসি। এদিকে তাকাও, সমীকরণ দ্বারা কি নির্দেশিত হয়, তাহলে এক্স স্কোয়ারের সামনে এই সহগটা, এটা একটা সংখ্যা, ওয়াই স্কোয়ারের সামনে সহগ সেম সেম। ওকে, দেখো এখানে এই সংখ্যাটা পি স্কোয়ার, এটাও পি স্কোয়ার, মানে কি সমান দুইটা সংখ্যা আছে, সমান সহগ। আচ্ছা, এক্স আছে ওয়াই আছে, কোথাও কোনো এক্স ওয়াই একসাথে গুণ করা নাই, তার মানে কি এটা কমপ্লিটলি এটা বৃত্ত, তার মানে এটা হচ্ছে বৃত্ত, সিম্পল। ওকে, এটা হলো বৃত্ত, একদম সহজ ভাষাই বৃত্ত। পারবা? এগুলো দেখো, এগুলো ম্যাথে কিন্তু তোমার খুব যে ক্যালকুলেশন করতে হচ্ছে ওরকম কিচ্ছু না, জাস্ট চোখ দিয়ে দেখে বলে দেওয়া যাচ্ছে। সো এইসব টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য 5 সেকেন্ডসই তুমি ইউজ করবা, এর বেশি না। তুমি প্রশ্নটা পড়ার পরে যে চিন্তা করবা, 5 সেকেন্ডের বেশি টাইম দিবা না, বুঝছো? অনেকে আছে না যে দেখবা এরকম কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো তুমি চাইলেও আসলে মানে 30-40 সেকেন্ডের নিচে করতেই পারছো না, ইভেন 1 মিনিট 1.5 মিনিটও লেগে যেতে পারে। তো সেসব অঙ্কের টাইমিংটা তুমি এখান থেকে বের করবা। সেসব অঙ্কের জন্য নির্ধারিত সময় কিন্তু প্রায় ডাবল 3 গুণ লাগছে। সেই যে তুমি এক্সট্রা টাইমটা নিবা, সেটা হচ্ছে এই সমস্ত অঙ্কের থেকে নিবা, যে এখানে তোমার কোনো ক্যালকুলেশন ছাড়াই জাস্ট মুখস্থের মতন বসায় দাও। বায়োলজি যেরকম দেখে দেখে আছে এটা উত্তর, এটা উত্তর, এরকম দেখো এই ম্যাথটা কিন্তু অনেকটা এরকম। সমীকরণ কি নির্দেশ করে, দেখতেই পাচ্ছ এটা ইকুয়াল, এখানে কোথাও কোনো এক্স ওয়াই নাই, এবং এক্স স্কোয়ারও আছে ওয়াই স্কোয়ারও আছে, তার মানে এটা বৃত্তই বৃত্ত। জাস্ট এটুকু, মানে একটু প্রসেস করতে কিন্তু তোমার 5 সেকেন্ডে যথেষ্ট, ক্যালকুলেশন করতে না সময় বেশি লাগবে। বুঝতে পারছো আমার কথা? আসো, এখন কথা হচ্ছে এরপরের কোয়েশ্চেন। এরপরের কোয়েশ্চেনে তোমাকে একটা পরামিতিক সমীকরণ স্টাইলের সমীকরণ দিয়েছে যে এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত। নাও দে আর আস্কিং যে এটা কিসের ইকুয়েশন। তাহলে তোমার কাজ কি হবে, আগে তুমি এদেরকে একসাথে করে কার্টেসীয় সমীকরণ বানাও, দেন তুমি চেক করো কিসের সমীকরণ। তাহলে প্রথম অংশ থেকে আমি দেখতে পাচ্ছি যে সাইন থিটার মান হলো এক্স বাই এ, এখান থেকে দেখতে পাচ্ছি কস থিটার মান হলো ওয়াই বাই এ। তাহলে আমি জানি যে সাইন থিটা কস থিটা থাকলে থিটা সরাইতে হয়, পরামিতিক ধ্রুবক সরাইতে হয়, সেই জন্যে সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমি লিখতে পারি। তো এখানে যদি আমি বসায় দিই এক্স বাই এ হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এ স্কোয়ার দিয়ে সব পক্ষকে গুণ করে ফেললে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আসবে, অ্যান্ড ইউ ক্যান ইজিলি সি যে এটা একটা বৃত্তের সমীকরণ। ওকে, সো এই হলো ব্যাপার। এগুলা কোয়েশ্চেন কি ভাই আসে আদৌ? এগুলো আসতে পারে ঢাবিতে, ডিইউতে, এমসিকিউতে আসতে পারে, জাহাঙ্গীরনগরে আসতে পারে, চিটাগাং ইউনিভার্সিটিতে আসতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, জিএসটিতে আসতে পারে। ওকে, এই কয়টা জায়গার জন্য এই টাইপের কোয়েশ্চেনগুলো শিখে রাখবা। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ঢাকা বোর্ডে আসছে, বাট এটা ঢাবির জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো আর ইকুয়াল টু 2 cos থিটা, এটা কিসের সমীকরণ? দেখো তুমি বৃত্ত অধ্যায় পড়ছো, এই জন্য তুমি জানো যে সমীকরণ যাই দেখ না কেন মায়ের ভাইয়া বৃত্তইতে দিবে। বাট কথা হচ্ছে ভর্তি পরীক্ষাতে তোমাকে বৃত্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে না, বলে দিবে না। তো এই ক্ষেত্রে এতগুলোর মাঝখানে এমন হইতেই পারে তোমাকে এমন সমীকরণ দিল, সেটা পরাবৃত্ত হইলো, অধিবৃত্ত হইলো, সরলরেখা হইলো, এগুলো সবই আসতে পারে। সো তোমাকে চেক করে করে দেখতে হবে। ওকে, এখন দেখো এই সমীকরণ আমি কিন্তু করাইছি ক্লাসে এর আগে, তোমার ইসের মধ্যে সরলরেখা অধ্যায়। খেয়াল করো, আর ইকুয়াল টু 2 cos থিটা, তুমি জানো যে cos থিটা বানাইতে হলে, এটার cos থিটাকে ক্যালকুলেট করতে হলে এটার আগে অবশ্যই একটা আর থাকা লাগে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার উভয় পক্ষকে আর দিয়ে গুণ করতে হবে। আর দিয়ে গুণ করে ফেললে যেটা হবে যে আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে 2 এর জায়গায় 2, আর cos থিটা মানে হচ্ছে এক্স। সো এটা কিন্তু অবভিয়াসলি একটা বৃত্ত, বিকজ তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই স্কোয়ার, পজিটিভ এবং পজিটিভটা ইম্পর্টেন্ট না, দুইটা ইকুয়াল, দুটোই আছে, স্কোয়ার দুটোই আছে, দেন আমার কোনো এক্স ওয়াই নাই। সো এটা অবভিয়াসলি একটা বৃত্ত। ওকে, ভালো না অঙ্কটা? আসো, এখন আমরা দেখব যে হেডলাইন দাও, বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ কেমনে বের করতে হয়। সাধারণ সমীকরণ মানেটা কি? সাধারণ সমীকরণ মানে হচ্ছে এই টাইপের সমীকরণ সাধারণ সমীকরণ। যদি এখন আমাকে বলে যে এই ধরনের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে দাও, সো আমি কিভাবে প্রসেসটা করব সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, আসো।
তো তোমাকে যখন নাকি বৃত্তের সাধারণ সমীকরণ দিবে, আমার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে, এর আগে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে যে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ অবশ্যই 1 হতে হবে। যদি 1 না হয় তাহলে আমি বানায় নিব। ভাগ করে বানিয়ে নিতে হবে। ওকে, দেন তোমার এখন মেইন পড়াটা শুরু হইল। কি পড়া? এই সমীকরণ এরকম হইলে এই বৃত্তের কেন্দ্র যেটা আসবে, কেন্দ্রটা হবে হলো এক্স এর সহগ ভাগ -2, ওয়াই এর সহগ ভাগ -2। বুঝছো? এক্স এর সহগ ভাগ -2, ওয়াই এর সহগ ভাগ -2। এখন দেখো এখানে এক্স এর সহগ কে আছে 2g, ওয়াই এর সহগ কে আছে 2f। এদেরকে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সারটা কত হবে? -g, -f। তো এটা হচ্ছে সূত্র আর এটা হচ্ছে টেকনিক। সো ভর্তি পরীক্ষার সময় তুমি সূত্র না বরঞ্চ টেকনিক ইউজ করবা, বিকজ টেকনিক ইউজ করলে সময় কম লাগে। সূত্র ইউজ করলে আগে সূত্র মনে করতে হবে, সূত্রের মধ্যে প্রসেস করাইতে হবে, তারপরে উত্তর আসবে। টেকনিক ইউজ করলে জাস্ট প্রসেস অ্যান্ড উত্তর, সূত্র মনে করার কোনো ইস্যুই নেই। বুঝছো? তো এই জন্য অবশ্যই তুমি টেকনিক ইউজ করে করবা। আমার একদম মানে পরামর্শ থাকবে টেকনিক ইউজ করে করা। সূত্র ইউজ করে করবে বিগিনাররা, তুমি এখন অ্যাডভান্স লেভেলে আছো। ওকে, আচ্ছা। দ্বিতীয়ত পড়ায় আসি, যে তোমাকে যদি বলে যে ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধটা কিভাবে বের করবা? ব্যাসার্ধ আর এর মান হবে হলো জি স্কোয়ার, এই যে 2x এর সহগ যেটা, মানে x এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যাই আসবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর রুট। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ আসবে। ওকে, তাহলে এই দুইটা, এবং অবশ্যই এই দুইটা বের করার আগে তোমার কি দেখতে হবে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি 1 আছে কিনা, এটা চেক করতে হবে। যদি না থাকে আমি সহগ যাই আছে, মনে করো 5, 6 যাই আছে সেটা দিয়ে আমি ভাগ করলে 1 হয়ে যাবে। দেন আমি সামনে আগাবো ফার্দার। ওকে, মনে করো কোয়েশ্চেন দিল এটাই দেখো জাহাঙ্গীরনগর, চিটাং ইউনিভার্সিটি এসব জায়গায় আসছে। একটু করে বলে দিই যে এই টাইপটা কোথায় কোথায় আসে। এই টাইপটা ডিইউতে আসে, এমসিকিউতে, ডিইউতে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বুয়েট প্রিলিতে ইম্পর্টেন্ট, সিকের ওয়েটে ইম্পর্টেন্ট, জিএসটিতে ইম্পর্টেন্ট, সিইউ আর ইউ এগুলোতে ইম্পর্টেন্ট, বুটেক্সে ইম্পর্টেন্ট, জেইউতে ইম্পর্টেন্ট, এসব জায়গায় ইম্পর্টেন্ট। ওকে, মানে এই টপিকটা হচ্ছে সুপার ফেমাস টপিক। বুঝছো? এটা মাথায় রাখো আগে, সুপার ফেমাস টপিক এটা খুব ভালো করে পড়তে হবে। ওকে, আসো এবারে অঙ্কটা সলভ করি। বৃত্তের সমীকরণ দিয়ে বললো কেন্দ্র কত, ব্যাসার্ধ কত। দেখো কেন্দ্র ব্যাসার্ধ বের করবা তুমি, -2 দিয়ে ভাগ করবা, ভেরি গুড। বাট সবার আগে কি লক্ষ্য রাখতে হবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ 1 আছে কিনা। তাহলে এইখানে তো 1 আছে আমি দেখতে পাচ্ছি, সো তাহলে আর প্যারা নাই, তাহলে আমি নর্মাল নিয়মে অঙ্ক করতে পারি। তাহলে কেন্দ্রকে নর্মালি আমরা স্মল সি দিয়ে, ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করি। কেন্দ্রকে আমরা ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করি, সেটা হলো তোমার এক্স এর সহগ ভাগ -2, ওয়াই এর সহগ ভাগ -2। এক্স এর সহগ 6 ভাগ -2, ওয়াই এর সহগ হচ্ছে -4 ভাগ -2। ক্যালকুলেট করলে এখানে যেটা আসবে -3,2 এটা আসবে। দেন এটা গেল আমার বৃত্তের কেন্দ্র। এখন আমার লাগবেটা কি? ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধের সময় একটা ব্যাপার মাথায় রাখবে, জিএফ এখান থেকে বের না করে এই জায়গার থেকে বের করতে হবে। এখন আমি জানি তোমাদের জিএফ বের করাটাই মেইন সমস্যা জীবনে, বাট ম্যাথের মধ্যে অন্ততপক্ষে তোমরা করতে পারবা, এগুলো অ্যাভেলেবল থাকে এখানে। ওকে, সো তোমরা যেটা করবা, এইখানে যেই জিএফ আছে চিহ্নও চেঞ্জ করতে হবে না, মাইনাস টাইনাস থাকুক গিয়ে, স্কোয়ারই তো করবা। সো ডোন্ট বদার অ্যাবাউট দ্য সাইন। ওকে, সো কথা হচ্ছে গিয়ে যে 3 স্কোয়ার দিয়ে দিবা ডিরেক্ট, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যাই আছে দিয়ে দিবা। দেন এখানে এই যে ধ্রুবকটা মাইনাস থাকলে মাইনাস মানে বিয়োগ করে এই ধ্রুবক, তাহলে +12। দেন অটো অ্যান্সার চলে আসবে। ওকে, দেখো খেয়াল করে যে 3 স্কোয়ার মানে কত 9, আর 2 স্কোয়ার মানে কত 4। তাহলে দেখো 12 যোগ 4 16 যোগ 9 25 √5। বেসিক এই যোগ বিয়োগগুলো মনে মনে প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো সি এর মান -3,2 অ্যান্ড আর এর মান হলো 5।
এই হচ্ছে অবস্থা। এখন এটা গেল যে আমি একটা করলাম, এখানে একটা এমসিকিউ ট্রিক আছে। ওকে, একটা ট্রিক আছে তোমার ক্যালকুলেশন ট্রিক, সেটা হলো যে তুমি কষ্ট করে আর বের না করলেও চলতো। কেন? বিকজ দেখো আর না সবগুলোতেই 5 একটা ছাড়া, তো বুঝতেই পারছো আর 5ই হবে, এটা কোনো মানে টেনশনই নেই। তুমি জাস্ট এখান থেকে এই দুইটাকে মনে মনে 2 দিয়ে ভাগ করবা, লাইক এটা -3 আসে, এটা +2 আসে, -3 +2 এটা ছাড়া আর কোথাও কোনো অপশন নাই, তাহলে অবভিয়াসলি এটা কারেক্ট। মানে এই সমস্তকে এত কষ্ট না করে এটা এটা -2 দিয়ে ভাগ করবো, তাহলে -3,2 আসবে, তাহলে এটা একটাই আছে, আর তো কোথাও নাই। তাহলে 5 হইলো কি হলো না দেখারই বিষয় না, -3,2 একটা জায়গায় মিলেছে, তাহলে এটাই শিওরলি অ্যান্সার হবে। বুঝছো? তাহলে একটা ক্যালকুলেশন মাইন্ড ট্রিক শিখিয়ে দিলাম, একটা মনে মনে চিন্তা করার ট্রিক শিখিয়ে দিলাম। এইটা ভালো করে চিন্তা ভাবনা করবা যখনই ম্যাথগুলো পাবা, আগে দেখবা যে আমার 5 সব জায়গায় কিনা, ব্যাসার্ধ সব জায়গায় কাছাকাছি কিনা। সেক্ষেত্রে ব্যাসার্ধ বের করা তো টাফ। তোমার দেখো ম্যাথ মানে যত পারো শর্টেস্ট টাইমে করার চেষ্টা করবা। সো ওই ক্ষেত্রে যদি ধরো 10 সেকেন্ডের জায়গায় 5 সেকেন্ডে করতে পারো, ওইটাই বেনিফিট, মানে এমনি করেই করতে হয়, বুঝছো? তো ওই কারণে যতটুকু পারো কমায় নিয়ে আসবা। ওকে, চলেন চলেন চলেন। এখন মনে করো এই কোয়েশ্চেনটা, এটাও ভালো কোয়েশ্চেন, যে কোন বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে আছে। তাহলে কেন্দ্র মূল বিন্দু থাকা মানে কি, যে এক্স এর সহগও 0, ওয়াই এর সহগও 0, তাই তো? কারণ এক্স এর সহগ ভাগ -2, ওটা করলেই তো কেন্দ্র ভুজ কোটি এগুলো আসবে। তাহলে মূল বিন্দু মানে কি 0 0, তাহলে নিশ্চয়ই এগুলো এক্স এর সহগ ওয়াই এর সহগ নাই। তাহলে এখানে এক্স এর সহগ আছে, এটা বাদ, এক্স ওয়াই দুইটাই আছে, এক্স ওয়াই একটাও নাই, এক্স ওয়াই দুইটাই আছে, তাহলে বি নাম্বার ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে কি হলো, মাইন্ড গেম। এটা হচ্ছে কি, এখানে আমরা মাইন্ড গেম খেলবো। ওকে, কোনো ক্যালকুলেশন এক্সট্রা করে করব না, ঠিক আছে? এরপরে আসি, এই বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ কত। ব্যাসার্ধের জন্য তোমাকে খাটতে হবে। ব্যাসার্ধের জন্য আমি কেমনে কি করবো, নর্মাল নিয়মে ম্যাথ করবো আর কি। আর ইকুয়াল টু, এটা 2 দিয়ে ভাগ করে তাহলে 12 স্কোয়ার, এটা 2 দিয়ে ভাগ, চিহ্ন নিয়ে টেনশন নাই, আর এখানে ধ্রুবক নাই, তাহলে 0। এখন খেয়াল করো, তোমাকে সংখ্যা শিখিয়েছিলাম না, 5 12 13, 3 4 5, ওই দেখো 5 12 আসছে, তাহলে উত্তর কত হবে, কোনো ক্যালকুলেশন লাগবে, 13, ডিরেক্ট অ্যান্সার। ওকে, এই যে ক্যালকুলেশন ট্রিক, খেয়াল রাখিও, এসব সংখ্যাগুলো মনে রাখবো, 5 12 13, 3 4 5, এগুলো খুব কাজে লাগে। ত্রিকোণমিতির ক্লাসে আমি পুরো লিস্ট দিয়ে দিব। ওকে, এরপরে কোয়েশ্চেন বললো এই বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে আমি সি ইকুয়াল টু আমরা শুরু করে দিব। কিন্তু ঝামেলা হচ্ছে, আমার আগে যেটা চেক করতে হবে, এক্স এর সহগ ওয়াই এর সহগ কি 1 আছে কিনা। দেখো ঢাবিতে আসছিল, এই বয়সে প্রশ্ন আসছিল, টাইমটা বুঝতে পারছো, তখন তুমি তো পৃথিবীতে নাই, মানে আঙ্কেল আন্টির বিয়েও হয় না আর কি, ওই টাইম হচ্ছে এটা 95 96 সাল, মানে বহুত আগের কথা। ওকে, বহুত আগের কথা। এখন খেয়াল করো, তোমাকে এই কোয়েশ্চেনটা কি বললো, এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ যদি বের করতে হয়, ব্যাসার্ধ যদি বের করতে হয়, দেখো মানে ওই টাইমেও এগুলো প্রশ্ন আসতো, বুঝতে পারছো তুমি জিনিসটা, মানে এটা আসলে কত পুরানা। হ্যাঁ, এবং এই যে পড়াগুলো তোমরা যে খালি ভয় পাও, বলো যে পড়াশোনা পারি না, এই সমস্যা ওই সমস্যা, খালি চিন্তা করো যে এই ম্যাথগুলো বুড়ো, মানে যারা নাকি এই টাইমে ইন্টার দিচ্ছিল তারা সবাই এখন বুড়া মানুষ, সবাই মানে আমাদের বাপ মাদের বয়সী সবাই, বা মানে তোমার আব্বু আম্মুদের বয়সী, এরকম বয়স, বুঝছো, সবারই, যারা এই টাইমে ইন্টারমিডিয়েট দিচ্ছিল। 95 সাল, বুঝতে পারছো, 90-এর দশক ইন্টারমিডিয়েট। হ্যাঁ, বহুত আগের কথা, কিন্তু আমার তোমার চাইতে প্রায় 30 বছরের বয়স্ক বেশি, এরকম আর কি, তাই না? তো দেখো ওই জমানা ওই বয়স্ক মানুষগুলা, ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, তখনও তারা এগুলা দিয়েই ঢাকা ভার্সিটিতে চান্স পাইতো। তুমি বুঝতে পারছো এগুলো কত বুড়ো মানুষদের পড়া, বুঝতে পারছো? তুমি এগুলো অঙ্ক ভয় পাইলে হবে, এই যে ইন্টারের হায়ার ম্যাথ ভয় পাও, এই বুড়ো মানুষগুলো ওই জমানা এগুলাই পড়তো, তোমাদের কোনো কিছুই অ্যাডভান্স করে নাই। মানে 30 বছর আগেও তোমার আব্বু আম্মুরা যেগুলো পরে বড় হয়েছে, তুমিও এখন এগুলো পরেই বড় হচ্ছ। তোমার আব্বু আম্মু থেকে জিজ্ঞেস করলে দেখবো যে তারা হয়তো এই যে 90-এর দশকে এইচএসসি পরীক্ষা দিয়েছে ম্যাক্সিমামই, বা 80-এর একদম দশকের শেষে অথবা 90-এর শুরুতে, এরকম টাইমে দেখবা। ওকে, ওই জমানায় কিন্তু মানুষ এগুলোই পড়তো, তুমি এখন ওই বুড়ো মানুষদের জিনিস নিয়ে ভয় পাও, যে তুমি ওই আজকে ওই বুড়ো মানুষগুলো এগুলো পড়তো, তারা ভয় পাইতো না, তুমি ভয় পাও, তাহলে হবে? একটা মানিজ্য আছে না, বি কনফিডেন্ট এবং সমানে পড়তে থাকো, বুঝছো? ভয় পাইলে চলবে না। তুমি আল্ট্রা মডার্ন যুগের মানুষ, তোমার হাতে ফোন চাপলে সব চলে আসে। মায়ের ভাই তোমাকে এখন রাত বাজে প্রায় কয়টা বাজে জানিও তো না, কয়টা বাজে রে, রাত 2:30 বাজে, এই যে এখন আমি এগুলো পড়াচ্ছি, তুমি দেখবো অন্য দিনের কোন সকালবেলা
তার মানে তুমি যুগের অবস্থাটা বুঝতে পারছো। একজন টিচার রাত 3:15টার সময় এগুলো পড়ায়, তুমি এনি টাইম যে কয়বার ইচ্ছা টিচারে দিয়ে এগুলো পড়াইতে পারো। মানে তোমাকে টিচার ফোনের মধ্যে যতবার ইচ্ছা পড়ায় দেয়, এক জিনিস 3বার প্লে করলে 3বার পড়ায় দেয়। মানে জগতের অবস্থাটা বুঝতে পারছো তুমি এখন কোন জমানায় আছো। হ্যাঁ, তুমি এখন এই বুড়ো মানুষদের অঙ্ক দেখলে ভয় পাও, এটা করলে হবে? অমনি করে পড়ো। ওকে, এখন আসো কি বললো এই বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধের জন্য আগে দেখতে হবে যে আমার এগুলো সহগ 1 আছে কিনা। সো চলো আমরা 1 বানাই আগে। তাহলে 1 বানাইলে কত হবে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6y প্লাস 11/2 = 0। এটা দেখে হতাশ হওয়ার কিছু নেই, এটা যেমনি আছে অমনি। এবং দেখো ওরা কিন্তু রুট করে সংখ্যা টংখ্যা দেয় নাই। মজার কথা বলি, ওই জমানায় ক্যালকুলেটর এত বেশি অ্যাভেলেবল ছিল না। যেমন আমি আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, আব্বু আরও অনেক আগে পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা, মেবি 80-র দশকে, খুব সম্ভবত 80 বা 70-এর দশকে শেষ অথবা 80-র দশকে পরীক্ষা দিয়েছে আমার বাবা। তো ওই যখন আমি জিজ্ঞেস করেছিলাম, আব্বু মানে ভালো স্টুডেন্ট, ভালোই স্টুডেন্ট, যাই হোক, পরে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাথ কেমনে করতা, পরে বললো যে ক্যালকুলেটর তো ছিল না, বলতো যে √2 √3 এগুলো আমার মুখস্থ করে যেত তারা, হচ্ছে √2 এর মান 2.414, √3 এর মান মানে ধরো এরকম এইসব ভ্যালুগুলা, না 1.414, সরি ভুল বলছি, যাই হোক মানে এইসব ভ্যালুগুলো তারা মনে রেখে যেত, বুঝছো। তাদের জমানায় যে ওই যে মুদি দোকানদারের ক্যালকুলেটরগুলো ছিল না, ওইগুলা মেবি ছিল, বাট ওগুলো অনেক দামি, ওগুলো জাস্ট তোমার মুদি দোকানের কাছেই ছিল, এরকম কিছু একটা মেবি। মানে ক্যালকুলেটর অ্যাভেলেবল না, নাকি ছিলই না কে জানে। মেইন কথা হচ্ছে ইন্টার পরীক্ষা দিতে যাইতো, বাট উইদাউট এনি ক্যালকুলেটর, তারা এসব √2 √3 এগুলো আমার মনে রেখে তারপরে যাইতো। ওকে, তো এমনি করে পড়তে হইতো। এই জন্য ওইসব টাইমে তোমার রুট এইরকম অবস্থায় দিয়ে রাখেছে, মানে তোমার রুটের ভ্যালু বের করতে হবে না, রুটের ভিতরে কে থাকবে এটা বুঝতে পারলেই হবে। যাক আসো, এখন আমরা দেখবো একটা একটা করে যে আমার সি এর মান কত আসে। সি এর মানের জন্য আমরা যেটা করবো, এক্স এর সহগ স্কোয়ার 2 দিয়ে ভাগ করে আর কি, ওয়াই এর সহগ স্কোয়ার 2 দিয়ে ভাগ করে, মাইনাস এই ধ্রুবক সংখ্যাটা 11.5 মানে 11/2 মানে 5.5 এর রুট। তাহলে খেয়াল করো, 9 আর 1-এ 10, ঠিক আছে, 9 আর 1-এ 10 মাইনাস 5.5, তাহলে 4.5 আসে। এটা এই যে কোয়েশ্চেনটা করাইলাম, এটা নেক্সট বছর ঢাবির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ দেখো মানে এটা একদম প্যাটার্ন মতো আছে, আর বলে দিলাম তো, বিশ্বাস করে নাও, আমাকে বিশ্বাস করে লাভ আছে, কোনো লস নেই। আমি মানুষটা ইনশাল্লাহ ভিতরে ভিতরে ভালোই আছি, সো প্যারা নেই, বাইরে দিয়ে যেরকম ভিতরে ওইরকমই। এখন দেখো পরের কোয়েশ্চেনটা বললো এই বৃত্তের ব্যাসার্ধ আর হইলে আর ইকুয়াল টু কত। এটাও ওই টাইমে যে 97 98, ভাই এগুলা কি টাইম, হ্যাঁ পৃথিবীতে ছিলাম না আমরা, হ্যাঁ ওইরকম একটা টাইমে। পরের বছরই আমি হয়েছিলাম পৃথিবীতে নতুন নতুন, ভালো টাইম। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, বুড়ো মানুষদের অঙ্ক করাচ্ছি, তাও পোলাপান পারে না, মানে 2 দিয়ে ভাগ করবা, ব্যাসার্ধ আর হলে আর এর মান কত, আর এর মান 3/2 হোল স্কোয়ার প্লাস 5/2 হোল স্কোয়ার প্লাস হাফ এর রুট। এখন দেখো এই সমস্ত ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না, এবং ভুলেও দশমিকে নিও না, বিকজ দশমিককে স্কোয়ার করতে যান জীবন। এখন আসো 3/2 9/4 25/4, নিচে 4 বানায় ফেলো, তাহলে 2/4। এখন আসো এখানে নিচে 4 দিলা, 9 25 2, তো 25 আর 2 মিলে 27। ওকে, 3 নং 27, আরও একটা 9, তাহলে 4 নং 36, 36/4, তাহলে আবারও 4 নং 36, তাহলে 9 এর রুট, তাহলে 3 হবে। ওকে, এইখানে আমি একটু মনে মনে ক্যালকুলেশনটা যেরকম হয় সেটা শিখেছি, মাথায় রাখিও, আমি আবারও শেখাবো। এই টাইপের আমি চিন্তাটা কেমনে করলাম দেখো, 25 + 9 করতে পারতাম, বাট যোগটা বড় হইতো, দরকার নাই। 25 + 2 করলে 27 হয়, 9-এর গুণিতক, তাহলে 3 নং 27, আরও একটা 9 আছে, তাহলে 4 নং 36, এমনি আসলো 36 ভাগ 4, তাহলে 9 আসবে, 4 নং 36 যেহেতু, 9 রুট করলে 3, এমনি এমনি চিন্তাগুলো করবা, বুঝছো, যে গুণিতক বানায় ফেলতে পারো কিনা একটা, তাহলে নাম তো পুরোপুরি পুরোটা কাজ হয়ে যাবে, বুঝতে পারছো।
ওকে, এটা ঢাবির জন্য ইম্পর্টেন্ট, জে ইউ আর ইউ সি ইউ এগুলোর জন্য ইম্পর্টেন্ট। ডান। ওকে, খেয়াল করো, বললো এই সমীকরণ দ্বারা বর্ণিত বৃত্তের কেন্দ্র কোনটা হবে? এই সমীকরণের বৃত্তের কেন্দ্র সেম দেখো ঢাবিতে যে 98 সালে আসছে, 98 সালে এই প্রশ্নটা আসছে। তাহলে এখন কাজ কি, তুমি 3 দিয়ে ভাগ দাও, এটা নিজে নিজে করবা, হোমওয়ার্ক দিলাম, সেম স্টাইল নিজে নিজে করো। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, এটা আসছে কবে? ঢাবিতে 5-6 সালে। আচ্ছা, দুইটা বৃত্ত দেওয়া, বললো বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব কত হবে? তাহলে প্রত্যেকটা কেন্দ্র বের করবো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। লাইক এখান থেকে বের করলে C1 এর স্থানাঙ্ক কত হবে? 5/2, y নাই যেহেতু তাহলে 0। এখান থেকে C2 এর স্থানাঙ্ক কত হবে? -3/2, 0। এখন ওরা যদি কোয়েশ্চেন করে যে C1 বিন্দু থেকে C2 বিন্দুর দূরত্ব কত হবে, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। দুইটার কোটি সমান, মনে আছে এমসিকিউ শর্টকাট শিখেছিলাম, দুইটা কোটি সমান থাকলে সেক্ষেত্রে দুইটা ভুজের পার্থক্য স্কোয়ার মানে মডুলাস। তাহলে 5/2 মানে আড়াই, আর 3/2 মানে 1.5। তাহলে আড়াই বিয়োগ -1.5 এর মডিউলাস, তাহলে আড়াই থেকে যদি 1.5 বাদ যায় থাকে 1, না কি এখানে যোগ করতে হবে, সরি। তাহলে আড়াইয়ের সাথে 1 যোগ করলে 3.5 আরো 0.5, তাহলে 4। ওকে, এই হচ্ছে আমার অ্যান্সার, বুঝছো? খেয়াল করো, বললো এই টাইপের বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? ওকে, এখন এখানে দেওয়া r = sin θ, তাহলে এখন বললো এটার কেন্দ্র ব্যাসার্ধ কত? খেয়াল করো, তুমি নর্মালি যেটা করবে, এরকম পাইলে নর্মাল সমীকরণ বানায় ফেলবা কার্তেশীয়, বিকজ তুমি কার্তেশীয় সিস্টেম পারো। ভাইয়া এটার থেকেই কি ডিরেক্টলি বের করা যাবে না? এটার থেকে কি ডিরেক্টলি কেন্দ্র ব্যাসার্ধ বের করা যায়? কথা হচ্ছে যায়, বাট ওইটা অনেকগুলো কেস মনে রাখতে হবে। ওই কেসগুলো মনে রেখে উত্তর বের করাটার চাইতে এমনি বের করে ফেলাটা 1 নিমিষে হয়ে যাবে। ওকে, মানে আমি দুইটা যদি অ্যানালাইসিস করে বলি এটা লাভ বেশি, এটাই করো, ওইটা কষ্ট করে চিন্তাই করতে যায় না, সমস্যা নেই, একদমই সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, তুমি জাস্ট সিম্পল হবে এটা চিন্তা করবা যে r² = x² + y² = r সাইড মানে কি y, সিম্পল, এই যে শেষ, ডান। এখন আসো যে x² + y², 2 তো ছিল না, -y = 0। এখন যদি বলে কেন্দ্র কত, তাহলে কেন্দ্রের মান আমি কেমনে বের করব? কেন্দ্রের মান হচ্ছে আমার, এটা সহগ হলো হাফ, সরি এক্স তো নাই, 0, y এর সহগ হচ্ছে গিয়ে হাফ। এবার আসবো আর এর মান দেখো, খেয়াল করো যে g² + f² - c এর রুট করলে 1/2 আসে, তাহলে 0 হাফ রুট হাফ, শেষ, ডান। বুঝা গেছে? দেখো পরবর্তী কোয়েশ্চেনটার দিকে তাকাও, বললো এই বৃত্তের কেন্দ্র কত? তাহলে এটাকেও আগে তোমার বের করে নিতে হবে, কার্তেশীয় বানায় নিতে হবে। x² + y² + 2r, তাহলে 2 এর জায়গায় 2 দাও, r sin θ এর জায়গায় দাও y = 3 বা -3 = 0। তাহলে যদি বলে বৃত্তের কেন্দ্র কত হবে, c কেন্দ্র কত হবে? 0, -1। আচ্ছা হ্যাঁ, 0, বুঝুই তো, এটা সহগ দিয়ে মাইনাস দিয়ে ভাগ করলাম, তাহলে 0, -1, ডি নাম্বারটা সহজ। খেয়াল করো পরেরটা, বললো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? খেয়াল করো, এই যে ম্যাথটা আমি করাই দিলাম, এইটা ডিইউতে রিটেনের জন্য আসতে পারে, ডিইউতে এমসিকিউতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে, ভাইরা চিটাং ভার্সিটিতে আসতে পারে, আর ইউতে পারে, জাহাঙ্গীরনগরে পারে। এটা অনলি অ্যান্ড অনলি রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বাকি জায়গায় আসতে পারে, বাট ডিইউতে রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, এরকম কোয়েশ্চেন পাইলে যেখানে কজ আছে সাইন আছে কিন্তু আর নাই, তুমি জোরাজোরি করে আর গুণ দিবা, তাহলে 6r cos θ + 4r sin θ। তো সেক্ষেত্রে r² মানে হচ্ছে x² + y² =
6x প্লাস 4y, হ্যাঁ, এরপরে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y ইকুয়াল টু 0। নাও দে আর আস্কিং ফর সেন্টার পয়েন্ট। তাহলে কেন্দ্র, এটার স্থানাঙ্ক হচ্ছে গিয়ে 3,2। এবার আসি আর এর ব্যাপারটা, আর হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার থাকবে, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 0 নাই মানে সি নাই, তাহলে 0। তাহলে 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, যোগ করলে 13, 13 এর রুট করলে 13 এর রুট। থ্যাংক ইউ। একক ওয়ার্ডটা লিখিও, রিটেন পরীক্ষা আসলে একক ওয়ার্ডটা লিখবা। ওকে, থ্যাংক ইউ। এরপরে এই কোয়েশ্চেন, মানে এটা কিসের সমীকরণ? দেখো এর আগে হেডলাইনটার দিকে তাকাও। হেডলাইনটা হচ্ছে বিন্দুবৃত্ত, বিন্দুবৃত্ত। ওকে, বিন্দুবৃত্ত মানে কি? বিন্দুবৃত্ত মানে হচ্ছে এমন একটা বৃত্ত যেই বৃত্তটার আর এর মান আর এর মান 0। ওকে, তাহলে বিন্দুবৃত্ত মানে কি? বিন্দুবৃত্ত মানে হচ্ছে বিন্দুবৃত্তের থিমটা হচ্ছে আর ইকুয়াল টু 0। এমন হইতে পারে যে আরেকটা বৃত্ত আছে এরকম, অবাস্তব বৃত্ত। অবাস্তব বৃত্তটার মধ্যে হলো তোমার আর লেস দেন 0। বুঝছো? আর লেস দেন 0 কি পসিবল আদৌ? তো এটা অবাস্তব বৃত্ত। যদি কোনো সমীকরণ, বৃত্তের সমীকরণ থেকে তুমি আর নির্ণয় করলা, সো তুমি এখানে দেখলা যে আর এর মানটা লেস দেন 0 চলে আসছে, বা আর এর মানটা হচ্ছে রুটের ভিতরে নেগেটিভ কিছু চলে আসছে। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি প্রবলেমে পড়বা। ওকে, তো যদি আর এর ভিতরের মানটা, আমি একটু ওটা সহজ করে বলি, দাঁড়াও, তুমি এমনি না লিখে লিখো আর স্কোয়ারটা। যদি আর স্কোয়ারটা লেস দেন 0 আসে, দ্যাট ইজ আমি বুঝতে যাচ্ছি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি লেস দেন 0 আসে, সেই ক্ষেত্রে এটাকে অবাস্তব বৃত্ত বলবো। রুটের ভিতরেরটা, রুটের ভিতরে মান নেগেটিভ হলে অবাস্তব সংখ্যা ওই চিন্তা থেকে। আর বিন্দুবৃত্ত হচ্ছে কি যদি ব্যাসার্ধ 0 হয়। তো বিন্দুবৃত্ত কীরকম আসলে? ওইটা একটা বিন্দু হয়, বিকজ দেখো একটা কেন্দ্র থেকে সমান দূরে থাকবে, গোল গোল ঘুরবে বৃত্ত। এখন দেখো যদি দূরেই না যায়, কেন্দ্রের মধ্যে ঘোরাঘুরি শুরু করে, তো কেন্দ্র তো একটা বিন্দু, তাহলে ওই জন্য ওই বৃত্তটা দেখতে কেমন হবে? একটা বিন্দুর মতো না? ওই জন্য এটাকে বললো বিন্দুবৃত্ত। বোঝা গেছে? আসো আসো, এখন সামনে আগাই। এই ম্যাথটা বলেছে যে এটা কিসের সমীকরণ? তাহলে এটা আগে দেখি কি অবস্থা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার থাকা উচিত। তো এই অঙ্কের কোয়েশ্চেনটার মধ্যে আর এর মানটা হচ্ছে 0, সুতরাং বিন্দু বৃত্ত, তাই বিন্দুবৃত্তের সমীকরণ। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, বাট ঢাবিতেও এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন কোন জায়গায় বলি, যারা সেকেন্ড টাইমার আছো তারা একটু এখানে খেয়াল করিও, যে ইউ আর ইউ সি ইউতে এগুলো খুব আসে। ওকে, এগুলো খুব ফেমাস। ডিইউতেও এমসিকিউতে আসতে পারে, বাকিদের জন্য বলে রাখলাম। এটা অনলি এমসিকিউর জন্য, রিটার্নে এগুলো আসে না। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন বললো যে এইটা বৃত্তের সমীকরণ হইলে এবং যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে বিন্দুটাকে কি বৃত্ত বলবে? খেয়াল করো, তুমি যদি নর্মালি চিন্তা করো, বলেছে যে এইটা একটা বৃত্তের সমীকরণ যদি হয় এবং যদি এই রাশিটা সমান 0 হয়, তাহলে এটা কিসের বৃত্ত? কি টাইপের বৃত্ত? যদি এখন তোমাকে কি টাইপের বৃত্ত বলে, বহিঃস্পর্শী, অন্তঃস্পর্শী, একক বা বিন্দু, কোন টাইপের বৃত্ত? তাহলে এখন বিন্দুবৃত্ত হওয়া ছাড়া তো উপায় নেই। তাহলে বিন্দুবৃত্ত তুমি বুঝবা কেমন? আর এর মান দিয়ে। তো আর এর মান এখান থেকে কত আসে? আর এর মান আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি এর রুট। এখন প্রশ্নের মধ্যে বলে দিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি এর মান নাকি 0, তাহলে 0 এর রুট মানে কত হবে? 0 হবে। তাহলে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধের মান 0 হয়, সেই বৃত্তটাকে আমরা বিন্দুবৃত্ত বলি, সেই বিন্দুটাকে আমরা বিন্দুবৃত্ত বলি। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন বললো নিচের কোন বিন্দু বৃত্তের সমীকরণ, নিচের কোনটি বিন্দু বৃত্তের সমীকরণ? সো এখন কোন একটা কোন একটা বৃত্তের সমীকরণ কি বিন্দু বৃত্তের হবে কিনা, এটা বোঝার সহজ উপায় কি সেটা আগে শিখাই দেবো। আমি আরেকবার বলছি, তোমাকে 4টা সমীকরণ দিয়ে দিয়েছে, বাট আমি চাই না তুমি সবগুলোর জন্য আর এর মান নির্ণয় করো। আমি চাই তুমি আমার শেখানো এই টেকনিকটা শিখো আগে, এরপরে এটার সিস্টেম অ্যাপ্লাই করো। ওকে, আগে কিছু বেসিক ফিলিংস মাথায় ঢুকাইতে হবে, হচ্ছেটা কি খেয়াল করো। তোমার বিন্দুবৃত্ত তখনই হবে যখন আর এর মানটা 0 হবে, তাই তো? আচ্ছা, খেয়াল করো, বিন্দুবৃত্তে আর ইকুয়াল টু 0। এখন আর মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর রুট, এটা ইকুয়াল টু 0। এখন এটার মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। এটার মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু সি। যদি এটা হয় তাইলেই কেবলমাত্র
আমার আর ইকুয়াল টু 0 হবে। ঠিক, এটা মনে মনে চিন্তা করো, এটা কোনো ম্যাথের প্রমাণ না, এটা মাহির ভাইয়ের চিন্তা, মানে মাহির ভাইয়ের যেমনি চিন্তাটা করে সেইটা এটা। এখন তুমি চিন্তাটা করো এমনি করে যে আমার সি এর মান কার কার যোগফলের সমান হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ঠিক, তাহলে জি স্কোয়ার কোনোদিন নেগেটিভ হতে পারবে, এফ স্কোয়ার পারবে, তাহলে ওদের যোগফল কি মাস্ট বি পজিটিভ। সেই ক্ষেত্রে বিন্দুবৃত্ত হইতে হইলে সেই ক্ষেত্রে আর ইকুয়াল টু 0 আসতে হইলে সি মাস্ট বি পজিটিভ, এটা মাস্ট, সি মাস্ট বি পজিটিভ। তার মানে যদি আমি নেগেটিভ সি পাই ওটা আগেই বাদ, যদি আমি নেগেটিভ সি পাই এটা আগেই বাদ, তাহলে আমার নেগেটিভ সি কই কই আছে, নেগেটিভ সি আছে, এটা বাদ। আচ্ছা, দ্বিতীয় কথা, তোমার বলো তো দেখি সি এর মান কি কখনো 0 হওয়া পসিবল? খেয়াল করো, যদি জি এর মান আর এফ এর মানের দুজন মিলে একসাথে 0 না হয় তাহলে কোনোভাবেই সি এর মান 0 হওয়া পসিবল না। তাহলে যদি কেন্দ্র 0 0 হয় কেবলমাত্র তখনই আমার স্মল সি এর মানটা হবে 0, আর কোনো উপায় নেই। যদি আমার কেন্দ্র 0 0 হয় তখনই হবে আমার 0, মানে এক্স ও ওয়াই না থাকলে সি বা কেন্দ্র কখন মূল বিন্দুতে থাকবে, যখন এক্স ওয়াই নাই। যেমন মনে করো এটা কথা চিন্তা করো, এক্স আছে তার মানে কেন্দ্র কত -2, কেন্দ্র কত 4, তার মানে কি কেন্দ্র আছে। কখন কেন্দ্র 0 0 হবে, যখন এক্সও নাই ওয়াইও নাই। বুঝতে হবে সবগুলো শূন্য, যেন -2 দিয়ে ভাগ করলেও 0 আসে। তাহলে এখানে দুইটা অপশন আছে তোমার বিন্দুবৃত্ত হওয়ার জন্য। একটা হচ্ছে যে তোমার যদি সি এর মান 0 হয় তুমি দেখতে পারো, কিন্তু তখন কি খেয়াল করতে হবে যে কোথাও কোনো এক্স ওয়াই থাকা যাবে না, ওই ক্ষেত্রেও বিন্দুবৃত্ত হয়। আবার আরেকটা ব্যাপার দেখতে হবে যে সি এর মান পজিটিভ, তখনও তোমার আর এর মান 0 হওয়া পসিবল। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে সি এর মান 0, সি নাই, ধ্রুবক নাই। তো ধ্রুবক না থাকলে আমার আরেকটা ব্যাপার কি চেক করতে হবে যে এক্স ওয়াই নাই বা কেন্দ্র 0 কিনা। তাহলে এখানে কেন্দ্র তো 0 না, এক্স তো আছে, তাই এটা বাদ। সেম ব্যাপার, এখানে ধ্রুবক নাই কিন্তু এখানে এক্স আছে, তাই এটা বাদ। তাহলে অপশন বাকিই থাকে এটাই অ্যান্সার। দেখো পুরা থিমটা বুঝছো কিনা, এটা কিন্তু অনেক ডিপ সেন্সে আমি করলাম, আমি কোনো ম্যাথ করি নাই, কিছু অ্যানালাইসিস করলাম। আমি পুরো ব্যাপারটা আরেকবার বলবো। তুমি এখানে চেক করবো দুইটা জিনিস, সি এর মান, আর কিছু না। চেক করবা কি দুইটা জিনিস, সি এর মান। তুমি ফার্স্ট অফ অল মাথায় রাখবা যে কোনো একটা বৃত্ত বিন্দুবৃত্ত হইতে হলে সি এর মান 2 ক্যাটাগরি হবে। একটা হচ্ছে সি এর মান ধনাত্মক সংখ্যা হবে, পজিটিভ, 0 টি একদম পজিটিভ, সেই ক্ষেত্রে থাকতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি সি এর মান 0 হয় এবং এক্স ওয়াই না থাকে তাইলেও বিন্দুবৃত্ত হইতে পারে। তাহলে দেখো বিন্দুবৃত্ত হওয়ার জন্য কয়টা ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে গিয়ে যে সি এর মান পজিটিভ, এটা একটা ক্যাটাগরি, সেক্ষেত্রে সি এর মানটা হবে জি স্কয়ার প্লাস এফ স্কয়ারের সমান, এটা একটা ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে সি এর মান 0 এবং এক্স ওয়াই আছে, সরি এবং এক্স ওয়াই নাই, এটা একটা ক্যাটাগরি। তাহলে বিন্দুবৃত্ত হওয়ার জন্য এই 2 ক্যাটাগরি থাকবে। এখন যদি এমন হয় যে কিভাবে বুঝবো বিন্দুবৃত্ত নাই, বিন্দুবৃত্ত হবে না কখন, এক নাম্বার সি লেস দেন 0, এটা এক নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে সি ইকুয়াল টু 0, এক্স বা ওয়াই আছে, শেষ, সিম্পল কথা। এই দুইটা তুমি মাথায় রাখো, ডান, জীবন সুন্দর। তোমাকে বলবে নিচের কোনটা বিন্দুবৃত্তের সমীকরণ, তুমি তখন দুইটা ব্যাপার খেয়াল রাখবা। সি এর মান কি 0, এটা বাদ। সি ইকুয়াল টু 0, সি এর মান কি নেগেটিভ, এটা বাদ, কারণ সি এর মান আজীবন পজিটিভই হইতে হবে। দ্বিতীয় কথা, বিন্দুবৃত্তের জন্য যদি সি এর মান 0 হইতে হয় সেই ক্ষেত্রে এক্স বা ওয়াই থাকা যাবে না। যদি তোমার এক্স বা ওয়াই থাকে তাহলে ওইটাও বাদ। এখন মনে করো এই অঙ্কটা আমি আবার করি, এই দুই টেকনিকে দেখবো একদম সহজ, পানিপাত হয়ে যাবে। তুমি প্রথম কি দেখবা, সি এর মান নেগেটিভ কিনা। দেখো এখানে সি এর মান নেগেটিভ, সি এর মান, হ্যাঁ ওই যে 20 এদিকে আনলো তো নেগেটিভ হইলো, সি এর মান নেগেটিভ, এটা বাদ। তারপরে এই দুইটার মধ্যে সি নাই, মানে সি 0, তখন কি খেয়াল রাখতে হবে, এক্স বা ওয়াই যদি থাকে তাহলে বিন্দুবৃত্ত হবে না। তাহলে এখানে সি নাই কিন্তু এক্স আছে, বাদ। সি নাই কিন্তু এক্স আছে, বাদ। তাহলে এটাই বাকি থাকে, আর কোনো অপশনই নেই, তাহলে এটাই কারেক্ট। বুঝছো জিনিসটা সহজ না? আমি তোমাকে মেইন থিওরি পড়াইলাম, আমি তোমাকে রিজনগুলো লেখা দিলাম যে কেন কি হচ্ছে, তারপর আমি তোমাকে একদম লাস্টে মনে রাখবা কি তুমি পরীক্ষার আগে
সেটাও শিখাই দিলাম। ওকে, এই জিনিসটা আমার বানানোর টেকনিক, মানে এটা আমার নিজস্ব পার্সোনাল সিগনেচার স্টাইল। তুমি ভালো করে শিখে রাখো, এটা বই খাতায় অন্য কোথাও পাওয়া উচিত না আর কি। মানে আমি বানাইছি, এটা কই থেকে দিবে কেউ? দিলে লেকচার হয়তো বা হোয়াট এভার, অন্য কাউকে নিয়ে আমরা কমেন্ট করবো না কখনো, যার যা ইচ্ছা চিন্তা করুক। আমি চাবো আমার স্টুডেন্টরা বেস্ট রেজাল্ট করবে, দ্যাটস ইট। আসো, আর সব টিচাররাই ভালো পড়ায়, সবাই আসলে চেষ্টা করে, সব বইগুলোও চেষ্টা করে নিজেদের বেস্টটা দিতে। আমি যেমন চেষ্টা করি আমার সাইড থেকে, বাকি টিচাররা কি করে না? সবাই করে আসলে, সবাই চেষ্টা করে। আসো, এইখানে আমরা কিছু ডিপ সেন্স পড়েছিলাম। থ্যাংক ইউ। ওকে, তুলো। পরবর্তী এই কোশ্চেনটার দিকে তাকাও। এইখানে বললো সি এর মান কত হইলে এই বৃত্তটা বিন্দুবৃত্ত হবে। সি এর মান 0 হইলে এক্স ওয়াই থাকা যাবে না, তারপরে সি এর মান যদি নেগেটিভ হয় বিন্দুবৃত্ত হবে না। এখন ওগুলো পেরা না, বললো সি এর মান কত হইলে বিন্দুবৃত্ত হবে। তোমাকে আমি একটু আগে শিখাই দিয়েছিলাম যে সি ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হইলে জিনিসটা বিন্দুবৃত্ত হয়, মনে আছে? এই দেখো দাগাই দিয়েছিলাম, সি ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হইলে বিন্দুবৃত্ত হয়। তাহলে ওই যে ওইটা, এই সূত্র ইউজ করবা। তাহলে তুমি এখানে চেক করবা সি এর মান কত হবে। খেয়াল করো এখানে জি এর মান কত, -4, এফ এর মান কত 3, সো 16 যোগ 9 মানে 25। থ্যাংক ইউ। পরের কোশ্চেনটা দেখো, বৃত্তের সাধারণ সমীকরণে আমি যদি কিছু মডিফিকেশন আনি সেইগুলো কিরকম হবে এবং সেখান থেকে আমরা কি কি ব্যাপার স্যাপার বুঝতে পারবো। খেয়াল করো, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এইখানে তুমি যদি এই সমীকরণটার মধ্যে দেখো কোথাও সি নাই, মানে সি এর মান 0, তুমি বুঝে নিবা বৃত্তটা নিশ্চয়ই মূলবিন্দু দিয়ে গেছে। মনে আছে কিনা তোমার যে সরল রেখার সমীকরণ আমরা যখন পড়তাম, এবারে যে সরল রেখার সমীকরণ চিন্তা করতে গেলে y = mx + c আকারে চিন্তা করতাম। তাহলে যদি ওই সরল রেখাটা মূলবিন্দুগামী হইতো, আমরা কিন্তু বলতাম y = mx রেখা, মানে c কিন্তু থাকতো না তখন। কথা হচ্ছে ধ্রুবক যদি 0 হয় বুঝতে হবে রেখা বা যে কোনো সঞ্চার পথ সেটা মূলবিন্দুগামী। আমি আর একবার বলছি, যদি ধ্রুবকের মান 0 হয়, চলক আছে, এক্স আছে, ওয়াই আছে, এগুলো আছে, স্কোয়ার টু স্কোয়ার সবই আছে, ধ্রুবক নাই, ধ্রুবক 0, বুঝতে হবে ওই সঞ্চার পথ মূলবিন্দুগামী। সহজ হিসাব। ওকে, তাইলে তোমার যদি যে কোনো বৃত্ত বা কনিক সরল রেখা যেটাই থাকুক না কেন, সি নাই, কোথাও কোনো সংখ্যা একদম ফাঁকা বসে নাই, এক্স আছে বা ওয়াই আছে, কিছু না কিছু আছে, মানে কোথাও কোনো সংখ্যা ফাঁকা নাই, কোনো ধ্রুবক নাই, সেই ক্ষেত্রে বুঝবা ওই বৃত্তটা বা সঞ্চারপথটা মূলবিন্দুগামী। সহজ হিসাব। প্রথম পয়েন্ট শেষ। দ্বিতীয় পয়েন্ট, ধরো এখানে জি এর মান 0, যদি জি এর মান 0 থাকে তখন তুমি কি বুঝবা? খেয়াল করো, জি এর মান 0 হওয়ার মানেটা হচ্ছে দেখো বৃত্তর কেন্দ্র কত হয়, কেন্দ্র বলতো -g - f না? তাহলে জি এর মান 0 হওয়ার মানে কি, -g এর মান 0 হয়ে যাওয়া, তার মানে কি কেন্দ্রের ভুজের মান 0, কেন্দ্রের ভুজের মান 0, ঠিক? তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রের ভুজ যদি 0 হয় সেটা কই হবে, ওয়াই অক্ষের উপরে থাকবে না। তখন বৃত্ত দেখতে কেমন হবে? এরকম টাইপের দেখতে হবে না, বলো তো দেখি? দাঁড়াও কেটে দিই, দাঁড়াও 1 মিনিট, বৃত্তটা সুন্দর হয়নি। এই যে এই টাইপের হবে কিন্তু, অর্থাৎ বৃত্তের কেন্দ্রটা ওয়াই অক্ষের উপরে চলে যাবে। তার মানে যদি জি এর মান 0 হয় বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপরে, কখন? যখন জি = 0, তখন বৃত্তের কেন্দ্রটা হবে ওয়াই অক্ষের উপরে। এরপরেরটা আসি, এরপরেরটা হচ্ছে বৃত্তের কেন্দ্র কখন এক্স অক্ষের উপরে হবে। সেটার থিমটা হচ্ছে, যদি তুমি দেখো এফ এর মান 0, এফ মানে কি কেন্দ্রের কোটি 0, তাইলেও তোমার বুঝতে হবে যে কোটি যেহেতু 0 তাহলে নিশ্চয়ই এক্স অক্ষের উপরে। সেই কারণে বৃত্তের কেন্দ্র কোটি 0 হলে আমার বৃত্তটা এক্স অক্ষের উপরে হয়, এক্স অক্ষের উপরে হয়, ঠিক আছে? তাহলে দেখো যদি এইখানে আমি চিন্তা করি কত হবে, -g, 0,
যদি আমি এইখানে চিন্তা করি কত হবে 0, -f। এগুলো হচ্ছে বৃত্তের অবস্থা, যে কেন্দ্র কোন জায়গায় কি থাকলে কীরকম হবে। মানে তোমার যদি G0 হয় তাহলে কোনটা, F0 হইলে কোনটা, C0 হইলে কোনটা। আচ্ছা, তোমরা এখানে একটা কথা আমাকে জিজ্ঞেস করো নাই, জিজ্ঞেস করবাই কেমনে, ক্লাস তো শ্যুট করছি, তোমরা তো কেউ নাই। বাট যেটা জিজ্ঞেস করো না আমাকে সেটা বলে দেয় আগে, যে ভাই আমার ছিল HKR, এগুলা GFC কেন আসলো? GFC আসার কারণটা হচ্ছে GFC উচ্চারণে সহজ। GFC, ওয়াও, কত ভালো লাগে উচ্চারণ করতে। তো ওই কারণে আমরা HKR কষ্ট হয়, জিহ্বায় ব্যথা করে। GFC, এই জন্য GFC ইউজ করছি। ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো সামনে এগিয়ে যাই। লং মার্চ টু ঢাবি। এক সেকেন্ড। ওকে, সো দিস ইজ দ্য থিং। আর এটা তো বললামই, সি হলো 0 হলে বৃত্ত মূল বিন্দুগামী। দেখাইতে হবে, বুঝবা, বড় হয়েছে এখন। এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় টপিক থেকে কোয়েশ্চেন, যে সমীকরণে কেমনে কি বললো, যদি এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় তাহলে কে এর মান কত হবে। খেয়াল করো, দেখো কে হচ্ছে ধ্রুবকটা, তাহলে কে এর মান 0 হইলেই বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে, আর কোনো অপশনই বাকি নাই। খুব কি সময় লাগে, লাগে না কিন্তু। বৃত্ত কিন্তু অনেকটা তুরুপের তাসের মতন, মানে এটা হচ্ছে গিয়ে, মানে যে পারে সে একদম কোপ দিয়ে দেয়, এটা দিয়ে, বুঝছো, এরকম। কারণ বৃত্তটা সহজ, খুব সহজে উত্তর মিলে যায়। এখন আসো, এখন আমরা বৃত্তের সাথে অন্যান্য বিভিন্ন বিভিন্ন জ্যামিতিক শেপ নিয়ে আলোচনা করব। যেমন ধরো একটা বৃত্ত আছে, মনে করো আমার কাছে একটা বৃত্ত আছে, ধরো একটা বৃত্ত। তো এই বৃত্তটার ভিতরে, একটা সেকেন্ড দাঁড়াও, একটু সময় দাও। ভেরি গুড, খেয়াল করো, খেয়াল করে দেখো, এই যে বৃত্তটা, এই বৃত্তের ভিতরে, এই বৃত্তের ভিতরে একটা সমবাহু ত্রিভুজ আছে। তাহলে বৃত্তের ভিতরে অন্তর্লিখিত একটা সমবাহু ত্রিভুজ এটা। এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তুমি যদি a মনে করে নাও, সেই ক্ষেত্রে এই a এর দৈর্ঘ্য হবে √3 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ, √3 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ। √3 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ, √3 ইন্টু r, বৃত্তের ব্যাসার্ধ। তো কথা হচ্ছে যে যদি একটা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এরকম হয়, তাহলে পুরো এরিয়াটা কত হবে? সেটার সূত্র হচ্ছে √3/4a²। এক বাহুর দৈর্ঘ্য a হইলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু a²। এই আর বৃত্তের ক্ষেত্রফল তো πr²। ওকে, এইটা জানাই দিলাম তোমাদেরকে, যারা জানো না তারা এটা জেনে অনেক জ্ঞানী হয়ে যাও। যে কোনো বৃত্তের ক্ষেত্রফল হয় πr², এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বুঝছো, আমাকে 3বার থ্যাংক ইউ জানাবা যে এই সূত্রটা তোমাদেরকে আজকে শিখাইলাম, এই জন্য। ওকে, থ্যাংক ইউ জানাইছো, বলো বলো, তাড়াতাড়ি বলো, থ্যাংক ইউ বলো। এই সূত্র শিখাইলাম তোমাদেরকে, তোমাদের মনে করো কোর্স ফিতে এই সূত্র দিয়েই শুরু হয়েছে। বুঝছো, তাহলে লিখো এবার। ওকে, এখন আসো এই টপিক থেকে ঢাবিতে দেখো কি প্রশ্ন হয়েছে। এগুলো কিন্তু ঢাবির জন্য ইম্পর্টেন্ট। শুনো, আমি যা কিছু করাচ্ছি অনেক ভেবেচিন্তে হিসাব করে করাচ্ছি, সো খুব ভালো মতন পড়ে যাও, খুব ভালো মতন পড়ে যায়। ওকে, মানে আমার কোয়েশ্চেন থেকে কিন্তু কমন পড়ে, লেকচার থেকে কমন পড়ে, কিন্তু মানে ভয়ানকভাবে কমন পড়ে। ওকে, সেগুলো ভালো মতন শিখে টিখে যায়, যা যা পড়াচ্ছি। খেয়াল করো, বলছে একক ব্যাসার্ধের বৃত্তে, ব্যাসার্ধ হচ্ছে 1, অন্তর্লিখিত একটা সমবাহু ত্রিভুজ আছে, সেই বাহুর দৈর্ঘ্য কতটুকু হবে? তাহলে আমি জানি যে a = √3 ইন্টু r আসে, তাহলে শুধুমাত্র √3 ইন্টু 1, দ্যাট ইজ √3। ধন্যবাদ। পরবর্তী কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও ভালো। বললো 2 একক বাহুওয়ালা OABC একটা বর্গ। ওই যে ইন্ডিয়া কিছু আছে না, ওই ধারা, ওয়ে তেরি, এমনি বলে না ওই যে সেরা পাঞ্জাবিরা, ওই রকম OABC, আমার তো বলেই ভালো লাগছে। তো OABC হচ্ছে একটা বর্গ। এখন বললো OA আর OB কে অক্ষ ধরে অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্ত, পরিবৃত্ত, এটা আবার কি জিনিস? যাই হোক, চলো, এটা আমার x অক্ষ, আর এটা হচ্ছে আমার y অক্ষ। এখন খেয়াল করো, বললো যে একটা বর্গ আছে, বর্গের নাম OABC। তো যখনই তোমার ও বলবে তুমি মাথায় ধরে দিবা যে এটা হচ্ছে কি মূলবিন্দু, তাহলে OABC এরকম হবে অবভিয়াসলি। সো
চলো যদি আঁকি ছবিটা দেখি তো কেমন হয় দেখতে, মোটামুটি এইরকম হবে। এটা ধরে অঙ্কিত পরিবৃত্ত, এটার উপর একটা বৃত্ত থাকবে, এটা হচ্ছে পরিবৃত্তটা। স্মার্ট বোর্ড হতে কি সহজ, হ্যাঁ আল্লাহর রহমতে। আচ্ছা, এখন এই যে নাম কি এটার, বর্গের পরিবৃত্ত, এই পরিবৃত্তের ব্যাসার্ধ কতটুকু আসবে, এটা হলো প্রশ্ন। এবার খেয়াল করো, বললো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 একক, ও এ বিসি বাহুর দৈর্ঘ্য কত, 2 একক। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 2 একক। এখন আমার লাগবে পরিবৃত্তের ব্যাসার্ধ। সো পরিবৃত্তের ব্যাসার্ধ বের করার আগে চলো ব্যাস বের করি। ধরো যদি ব্যাসটা আমার নির্ণয় করতে হয়, এমনে বা এমনে একটা ভাবে দিলেই হলো, ধরো এমনে দাও ব্যাস। তাহলে দেখো যে কোনো বর্গের এক বাহু যদি এ হয়, সেই ক্ষেত্রে সেটার কর্ণের দৈর্ঘ্য হয় √2a। তাহলে কর্ণ যেটা সেটা হবে √2 × 2, মানে 2√2 আর কি। তাহলে আমার যদি বলতে হয় যে ব্যাসার্ধ আসবে 1/2 × AC, 1/2 × 2√2, কাটাকাটি করলে শুধুমাত্র √2 হবে উত্তর। বুঝছ? লিখো। পরবর্তী কোয়েশ্চেন বলল, এই যে বৃত্তটা এটার ক্ষেত্রফল কত বর্গ একক? রাজশাহীতে আসছে এবং এটা খুবই দামি প্রশ্ন। এই প্রশ্নটা আমি যে সলভ করাচ্ছি, এই জন্য আমাকে ক্লাস শেষে মিনিমাম 5 বার থ্যাংক ইউ জানাবা মনে মনে, আর 6-7 বার সালাম দিয়ে দোয়া করে দিবা। সালাম দেওয়া মানে কি, আমার জন্য আমার উপরে যাতে শান্তি বর্ষিত হয়, তো এরকমই শান্তির জন্য দোয়া করবা। ওকে, এখন আসো, তোমাদের মনে তো বিভিন্ন রকমের যাই হোক থাক, আর না বলি, এখন শান্তি বর্ষণের জন্য দোয়া করিও। আসো এবার শুরু করি। যে x² + y² এই 4 দিয়ে ভাগ না করলে জীবন সুন্দর হবে? হবে না। তাহলে আমার সূত্রটা কি? সূত্র হচ্ছে যদি x² + y² r² আনতে পারি তাহলেই জীবন সুন্দর। তাহলে r² আনলাম। তাহলে এটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ। এই হইল ব্যাসার্ধ, এইটা, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাইলে বলো বৃত্তের ক্ষেত্রফল কত? এই বলে দিচ্ছি, এখন কিন্তু তোমার পুরো কোর্স ফিউ শুরু হয়ে যাচ্ছে এই সূত্রটা দিয়ে। শোনো, সবাই জানো বৃত্তের ক্ষেত্রফল, এই যারা যারা জানো না সবাই খেয়াল করো, নোট করো, এটা সবাই মনোযোগ দিয়ে দেখাও। এটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। আর কিন্তু নর্মাল না, স্কোয়ার আছে, মাথায় রেখো, স্কোয়ার আছে কিন্তু, πr²। ওকে, তো এরপরে আসি। এখন পাই একটা জিনিস, সংখ্যা, যারা এটাও জানো না, পাই একটা সংখ্যা। ওকে, দেখতে এরকম মনে হয় যে টুলের উপরে একটা যে সিস দুলাদুলি করছে, ওইটা না, পাই একটা সংখ্যা। আমি ওরকম সিসর ছবি আঁকি নাই। ওকে, আর হচ্ছে √5/2। তাহলে √5/2 কয়বার বলো? √5/2 হোল স্কোয়ার মানে কি? √5/2 2বার গুণ করতে হবে। তোমার স্কোয়ার মানে যে 2বার গুণ করতে হয় এটাও জানা দরকার। পয়সা ডাবল বার শুরু হইলো, বুঝছো? এখন তাহলে গুণ করলে কত হবে বলো? শুনে যাও ভাই, এইটাই বসায় দিবা, আর কিছু না। স্কোয়ার তো এখানেই করা, এত কষ্ট করতে হবে না। এটা অরিজিনাল শর্টকাট, মানে অরিজিনাল চিন্তা। তোমার দেখো এখানে আজীবন তুমি r² পাবা, πr² বললে π × এত, মানে 5π/4 আর কি। এগুলো কইরো না, এগুলো কইরো না, এগুলো কইরো না, বুঝছো? আমি তোমাকে এমনি মজা করছি, এগুলো কইরো না, এগুলো করবা না। যে r² তো ইটসেলফ এটাই, এটাই তো r², তাহলে পাই গুণ দাও না 5π/4। এত কাহিনী কে করে, বুঝছো? এগুলো খেয়াল রাখো। আচ্ছা, তো এইবার আমরা একটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয়। তো অনেক নতুন টপিক, যাই হোক, বৃত্তের সমীকরণ নির্ণয়। এখন সমীকরণ নির্ণয়ের জন্য ওরা দুইটা কেস হবে, দুইটা কেস দিবে আর কি। তো একটা স্টাইল হচ্ছে বা একটা কেস হচ্ছে যে তোমাকে কেন্দ্র আর বৃত্তের উপরস্থ একটা বিন্দু দিয়ে দিবে, গোলবৃত্তটা উপরে একটা বিন্দু আর কেন্দ্র, এই দুইটা দিবে, এটা হইতে পারে। আর আরেকটা হচ্ছে কি যে ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দিল। ওকে, তো দুইটা কেস। তো আমরা আগে প্রথম কেসটা করবো, এরপরে দ্বিতীয় কেসটা দেখবো। তো প্রথম কেসটা কি, যে তোমাকে কেন্দ্র দিয়ে দিবে আর বৃত্তের উপরস্থ একটা বিন্দু দিয়ে দিবে। লাইক আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। মনে করো যে এটা হচ্ছে আমার বৃত্তটা, এটা হচ্ছে আমার বৃত্তটা, খেয়াল করো, এই হলো আমার বৃত্ত। এখন তুমি যদি চিন্তা করো যে বৃত্তের উপরস্থ আরেকটা পয়েন্ট হলো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, তাহলে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ধরো সি, লাইক H, K, আর আরেকটা হচ্ছে ধরো পি বিন্দু। হ্যাঁ, সেটা হলো তোমার যে কোনো উপরস্থ বিন্দু আলফা বিটা।
এরকম বিন্দু। তো আচ্ছা, তাহলে দেখো কেন্দ্র হচ্ছে এইচকে আর উপরস্থ একটা বিন্দু মনে করো পি দেওয়া আলফা বিটা। এখন তোমাকে বললো যে এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে, তুমি কেমনে করবা? থিমটা কি? থিমটা হচ্ছে এরকম যে তোমাকে যদি কেন্দ্র দেওয়া থাকে তুমি খুব সহজেই বৃত্তের সমীকরণ বের করতে পারো। কিভাবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক, এখন যদি মনে করো আমি এখান থেকে বলি যে আচ্ছা আর বলতে কি বোঝায়? আর মানে কি? বৃত্তটার কেন্দ্র না? বৃত্তটার কেন্দ্র কিন্তু, ঠিক? তাহলে সেই ক্ষেত্রে এবার দেখো আর যদি বৃত্তের কেন্দ্র, সরি বৃত্তের ব্যাসার্ধ আর কি, বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে আমার আর স্কোয়ার বলতে আসলে কি বুঝাবে? পিসি স্কোয়ার না? এটা মানে কত হবে আসলে? খেয়াল করে দেখো যে আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার, এমনি করে হবে না। তাহলে দেখো আর স্কোয়ারের মান কিন্তু তুমি এই আলফা বিটা আর এইচকে দিয়েই বের করতে পারছো। তো তুমি কিন্তু চাইলে খুব সহজেই লিখে ফেলতে পারবা। কীরকম কি লিখতে পারবা? যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর মানে হচ্ছে ওই যে আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো তোমাকে যদি কোনো একটা বৃত্তের সমীকরণ বের করতে বলে, এর মধ্যে যদি কেন্দ্র দেওয়া থাকে, উপরস্থ কোনো বিন্দুও দেওয়া থাকে, তাহলে না কষ্ট করে এটা করার দরকার নেই, ডিরেক্টলি এটা লিখতে পারবা। জিনিসটা কীরকম? যে নর্মাল এইটার বাম পক্ষটা লিখবা অ্যাজ ইউজুয়াল, যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর স্কোয়ারের জায়গায় থেমে যাবে, আগে আর স্কোয়ারটা এমনি লিখবা না। তুমি করবা কি, উপরস্থ যে বিন্দু আলফা বিটা, হ্যাঁ, এইটাকে এই বাম পক্ষের মধ্যে বসাবা। লাইক এই যে এক্স এর জায়গায় বসাবা আলফা, এই যে ওয়াই এর জায়গায় বসাবা বিটা। তাহলে এটা দেখতে কেমন হবে? দেখতে হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই, সরি, আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার। এটা হবে না? তাহলে ওই জিনিসটা এখানে এনে চুপচাপ বসাই দিবা। না সোনামণি বসো, এমনি করে বসাই দিবা, বুঝছো? ঠিক আছে, এখন ওটাই এখানে লিখেছে যে প্রথমত আমাকে যেটা করতে হবে, বৃত্তে কোনো নির্দিষ্ট বিন্দুগামী হলে দূরত্ব নির্ণয় করে তোমার ব্যাসার্ধ বের করতে হবে। সেই ব্যাসার্ধ পরে এই সূত্রের মধ্যে বসায় করতে হবে। তুমি এত কিছু করবা না, তুমি জাস্ট সিম্পল এই সিস্টেমটা ইউজ করে উত্তর বের করে ফেলতে পারবা। সিম্পলভাবে এই সিস্টেমটা ইউজ করে উত্তর বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ভালো তো নাকি? আসো এবার, এখন মনে করো আমরা একটা ম্যাথ দেখি। ধরো এটা একটা কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ঢাবিতে রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, ডিইউতে রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা ডিইউ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং এগুলার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এখন আসো মনোযোগ দাও। তো বললো যে 4,5 কেন্দ্র বলা একটা বৃত্ত, তার মানে কি এইচ কে, এটার মান কত? 4,5। এই কেন্দ্রের যদি বৃত্ত হয়, সেই বৃত্তের সমীকরণ বের করতে বলেছে। ভাই আপনি না বললেন উপরস্থ বিন্দু দিবে? ওয়েট সোনামণি শোনো, বললো যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। বৃত্তের উপরস্থ বিন্দু কত? যে বৃত্তের উপরস্থ বিন্দুটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। ভাই বুঝলাম না, মানে তোমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যার কেন্দ্র দেওয়া আর উপরস্থ একটা বিন্দু দেওয়া, কিন্তু উপরস্থ বিন্দুটা ডিরেক্টলি দেয় নাই, বলেছে উপরস্থ বিন্দুটা তোমার বের করতে হবে। তো কই থেকে বের করবা? বললো এই বৃত্তের কেন্দ্র যা, আমার নির্ণয় বৃত্তের উপরস্থ বিন্দু ওইটাই। ওই দেখো, এখন প্রশ্নটা পড়ো যে এই বৃত্তের কেন্দ্র বা এই কেন্দ্রওয়ালা একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, যেই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তো বৃত্ত কেন্দ্র দিয়ে যায় মানে তো কেন্দ্রটা বৃত্তের উপরে, এইটার কেন্দ্রটা ওই বৃত্তের উপরে আর কি। ছবিটা দেখো কিরকম হবে, তাহলে ভিজুয়ালাইজ করতে সহজ হবে। মনে করো এটা একটা বৃত্ত, কেন্দ্র এটা, ওকে, তোমাকে এটা দেওয়া হচ্ছে গিয়ে 4,5। তুমি ভিজুয়ালাইজ একবার করে ফেলতে পারলে তখন জীবন সুন্দর। খেয়াল করো, আর মনে করো আরেকটা বৃত্ত হচ্ছে এটা, এটার কেন্দ্র মনে করো এটা। তাহলে ওরা বললো কি যে এই সাদা বৃত্তটা বের করতে হবে। বললো সাদা বৃত্তের সমীকরণ বের করো, যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,5। তাহলে এই বৃত্তের সমীকরণ লাগবে। হ্যাঁ, এখন এই বৃত্তের সমীকরণের জন্য উপরস্থ একটা বিন্দু দরকার। বললো কি যে এই বৃত্তের যে উপরস্থ বিন্দুটা, সেটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, মানে যে এটা। এখন তোমাকে যেটা করতে হবে, সবার আগে এই উপরস্থ বিন্দু বের করতে হবে। কই থেকে? এটার কেন্দ্র থেকে। তাহলে আমার প্রথমত নিয়মটা হবে এরকম যে C1 দেওয়া আছে 4,5, আর এখান থেকে তুমি আনবা C2, সেটা হচ্ছে -2, -2। এই আসলো C1 C2। এইবার তোমার কাজ হবে চিন্তা করা যে C1 কোনটা, আসলে C1টা হচ্ছে এটা, C2 কোনটা? এটা। তাইলে তোমার যদি এখন বলে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তুমি কি করবা?
তুমি হচ্ছে যে এই যে C1 এটা দিয়ে কাজ শুরু করবা, x-4 হোল স্কোয়ার প্লাস y-5 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার না লিখে এই বৃত্তটা যেই বিন্দু দিয়ে যায় মানে -2 দিয়ে যায় সেই বিন্দু এখানে বসে সিদ্ধ করবা, লাইক -2 -4 হোল স্কোয়ার, এইখানেও -2 লিখে আর কি, দাঁড়াও -5 হোল স্কোয়ার, দেন তোমার যেটা চলে আসবে যে x-4। আচ্ছা এখন বলি এখানে যে ভ্যালুটা আসবে সবগুলো সংখ্যায় নিয়ে আসবা, বিকজ এটা দিলে ঢাবি রিটেনে দেওয়া উচিত, সেই ক্ষেত্রে হচ্ছে পুরো ভেঙে ফেলবা জিনিসটাকে। সো দেখো কেমন হবে দেখতে, যে x² - 8x + 16 সেমভাবে y² - 10y + 25 ইকুয়াল টু, এখানে দেখো কত আসে 6 স্কোয়ার, তার মানে 36 + 7 স্কোয়ার মানে 49। এইবার হয়ে গেল। এখন মনোযোগ দিয়ে তাকাও, দেখো এখানে কি কি আছে। এইখানে আছে হলো x² + y², দেন -8x - 10y। এখন দেখো ভালো করে দেখবে এই জায়গাটা 16 36 কাটাকাটি করলে এখানে 20 থাকবে, ওকে। এই 20 এদিকে পাঠিয়ে দিলে কাটাকাটি করে এখানে 5 থাকবে, এখানে 5 আছে। এবার তুমি যদি 49 না পাঠায় এদিকে 50 পাঠাইতা, মানে 5 - 50 তাহলে কত হইতো -45। তাহলে যেহেতু এক কম তাহলে -44। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। সো দিস ইজ দ্য অ্যান্সার, ওকে। লিখো। এইবার আসো আমাদের এই অঙ্কটা বললো 3 - 1 বিন্দুগামী এবং এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক মানেই, ও আচ্ছা দাঁড়াও, উপরস্থ বিন্দু না, বললো একই কেন্দ্রিক, ওকে 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 ওকে। তার মানে নতুন যে বৃত্তটা বের করতে হবে সেটার বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র একই কেন্দ্র। তাহলে নতুন বৃত্তের উপরস্থ বিন্দু লাগবে, উপরস্থ বিন্দু দিয়ে দিয়েছে যে এই বিন্দু দিয়ে যায়, যেটা দিয়ে যায় মানে এটাও বৃত্তের উপরে আছে। আচ্ছা তাহলে দেখো দুইটা বিন্দু, তাহলে আমার যে নির্ণয় বৃত্ত সেটার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, এটার কেন্দ্রের স্থানাঙ্ক যেটা ওইটাই, তাহলে কত হবে 3, -4, এই যে সবগুলোকে -2 দিয়ে ভাগ করছি। দেন আমার উপরস্থ বিন্দু P হচ্ছে 3, -1। এখন যদি তুমি চিন্তা ভাবনা করো যে সমীকরণটা দেখতে কেমন হবে, x মাইনাস কেন্দ্র বিয়োগ দিবা -3 + 4 আর কি, -3 হোল স্কোয়ার প্লাস y + 4 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন তুমি এই 3 - 1 এখানে বসাই দিবা, উপরস্থ বিন্দুটা 3 - 1 এখানে বসাই দিবা, তাহলে 3 - 3 হোল স্কোয়ার প্লাস -1 + 4 হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে ভেঙে ফেলো, x² - 6x + 9 প্লাস y² + 8y + 16 ইকুয়াল টু, এখানে হয়ে যায় 3 স্কোয়ার মানে 9। তাহলে 9 9 কাটা তোমার যেটা হয়ে যাবে সেটা হলো যে x² - 6x + 8y + 16 ইকুয়াল টু 0, ওকে। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আমরা যে ম্যাথটা করলাম সেটা করলাম হচ্ছে ঢাবি রিটেন স্টাইলে। নাও আমরা এখন দেখব হচ্ছে যে যদি এমসিকিউতে এই অঙ্কটা আসে তাহলে কিভাবে করতে হবে। আমরা এমসিকিউর নিয়মটাও দেখে ফেলবো, ঠিক আছে। তুলো, আমরা এখন এমসিকিউ স্টাইলটা দেখব এই অঙ্কের। আমরা এখন এই অঙ্কের এমসিকিউ স্টাইলটা দেখব, এই গ্যাংনাম স্টাইল ওরকম এমসিকিউ স্টাইল, ওকে। আমরা এখন এমসিকিউ স্টাইলটা দেখব, ঠিক আছে। চলো শুরু করি। এখন এমসিকিউ স্টাইলটা বুঝো। এমসিকিউ স্টাইল বললো যে মানে এমসিকিউ স্টাইলে তুমি চিন্তা করবা হচ্ছে অপশন দিয়ে ক্যালকুলেশনগুলো করা, ব্যাক ক্যালকুলেশন করা, তারপর হচ্ছে গিয়ে বিন্দু বসায় সিদ্ধ করে চেক করা, মানে এগুলো তুমি মেনলি করবা, বুঝছো। তাহলে এখন দেখো তোমার কাছে এই 3 - 1 বিন্দু কিন্তু অবভিয়াসলি দেওয়া আছে, এই বিন্দু দিয়েই যাবে এই সমীকরণ, তার মানে কি এই বিন্দু বসায় সিদ্ধ করলে উত্তর মিলতে পারা উচিত, এটা একটা হবে। দ্বিতীয় ওয়ে হচ্ছে যে এইসব বৃত্তগুলোর কেন্দ্র হবে এটার কেন্দ্র, তাহলে এটার কেন্দ্র আর এটার কেন্দ্র যদি এক হয় তার মানে এক্স এর সহগ ওয়াই এর সহগগুলো হুবহু এক হবে, বুঝতে পারছো। কারণ কি কেন্দ্র বের করো তুমি এক্স এর সহগ ওয়াই এর সহগ থেকে, তাহলে দুইটার কেন্দ্র যদি সেম হয় নিশ্চয়ই এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম হবে। এখন দেখো যে দেখো এমসিকিউ শর্টকাটটা, এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ -6x + 8y দেখবা কই আছে, এইখানে আছে, আর কোথাও নাই, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। ভালো না, মানে আমার সেই ভালো লাগে এটা বলতে, মানে সেই জিনিস এক কেন্দ্রিক বৃত্তের এক্স ও ওয়াই এর সহগদ্বয় সেম হবে, মানে নাও এবার উত্তর। আর কত শর্টকাট করবো জীবন, বুঝছো, মজা না, সেই মজা না।
আসো, মানে আমার জীবনটাই সুন্দর হয়ে যাচ্ছে অঙ্ক করতে গিয়ে। যে এক কেন্দ্রিক বৃত্তের, এইটা কিন্তু কোনো বইয়ের থেকে আইনা আমি দেই নাই। ইভেন আমি যে এটা বলবো তোমাকে, এটা আমি চিন্তা করে আসি না, এটা আমি ইনস্ট্যান্ট এখন চিন্তা করলাম। খুব সম্ভবত আগের ব্যাচকে আমি এমনি দেখাই নাই, এটা এটা আমি ইনস্ট্যান্ট এই মুহূর্তে আমার মাথায় আসছে। এটা যে এক কেন্দ্রিক বৃত্ত, কেন্দ্র আসে এক্স ওয়াই থেকে, তাহলে কেন্দ্র যেহেতু এক, তাহলে এক্স ওয়াই এর সহগ এক, তাহলে এটা এটা সেম সেম উত্তর। এইমাত্র এই বুদ্ধি আসছে মাথায়। এক কেন্দ্রিক বৃত্তের এক্স ও ওয়াই এর সহগ সেম হবে। ধন্যবাদ। ওকে, লিখো লিখো লিখো, তাড়াতাড়ি লিখো। ওকে, তাড়াতাড়ি লিখো। লা 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 লা। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেস 2, মানে বৃত্তের সমীকরণই বের করতে হবে। কিন্তু এবার আর কেন্দ্র আর উপরের বিন্দু দেওয়া থাকবে না, এবার দেওয়া থাকবে ব্যাসের প্রান্ত বিন্দু। মানে জিনিসটা এরকম, ভালো করে দেখিও। যেটা বৃত্ত, বৃত্তের মনে করো, হ্যাঁ খেয়াল করো, এখানে একটা বৃত্ত তুমি দেখতে পাচ্ছ। এই বৃত্তের মনে করে নাও যে এইটা একটা প্রান্ত বিন্দু, এইটা একটা প্রান্ত বিন্দু। মনে করবা কেন, তুমি মানে দেখতেই তো পাচ্ছ প্রান্ত বিন্দু এরা। ওকে, একটা হচ্ছে x1 y1, একটা হচ্ছে x2 y2। তোমাকে যদি ব্যাসের যে কোনো ব্যাস এর দুইটা প্রান্তবিন্দু থাকবে, প্রান্তবিন্দুগুলো যদি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে তুমি এই প্রান্তবিন্দুর স্থানাঙ্কগুলো ইউজ করেই পুরো বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবা। বুঝছো? তাহলে এখন কেমনে বের করবা? সিস্টেমটা কি? সিস্টেমটা হবে যে এক্স এবং ওয়াই থেকে একে একে ভুজ এবং কোটিগুলো বিয়োগ করা। সিম্পল। তো এখানে নিয়মটা এরকম হয় যে আগে তুমি এক্স থেকে ভুজ দুইটা বিয়োগ করবো, লাইক এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু। তাহলে যে এই দুইটা আসবে, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু যোগ, এরপরে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু, এই দুইটা। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু, এই দুইটা যোগ করলে ইকুয়াল টু শূন্য হবে। এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট না, এটা মেন নিয়ম আর কি, মেন সূত্র। তাহলে এটা হচ্ছে সিস্টেম 1, এটা হচ্ছে সিস্টেম 1, যে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু। এখন কথা হচ্ছে এরপরে তোমাকে এই অবস্থায় রাখলে নাম্বার দিবে না, ভাঙচুর করে করে সাধারণ সমীকরণ আনতে হবে, লাইক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সামথিং এক্স সামথিং ওয়াই ধ্রুবক ইকুয়াল টু 0, এমনি আনতে হবে। এটা একটা হবে, এন্ড এটা একটু টায়ারিং, বিকজ এটা গুণ সবগুলা করতে হয়, এটা টায়ারিং। ওকে, তো সিস্টেম 2 আরেকটা সিস্টেম শিখাই দেবো তোমাকে। দেখো, আমরা একটু আগে যে পড়লাম যে যদি আমাদেরকে বৃত্তের কেন্দ্র এবং উপরস্থ একটা বিন্দু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারি, এবং এটা ইজি ছিল। ওইটা ইজি ছিল, কিন্তু ওইটা কিন্তু এরকম এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এখানে এই খেলা, তারপর আবার এক করে, এত গন্ডগোল নাই। ওই যে একটু আগের নিয়মটা, এই একটু আগের যে এটা কিন্তু যোগ করতে কিন্তু খুব অল্প টাইম লাগে, নির্ণয় করতে খুব অল্প টাইম লাগে, এটা বেটার, এটা ভালো। তাহলে আমরা চেষ্টা করবো যে এই নিয়মে করা যায় কিনা। এখন এই নিয়মে করতে গেলে আমার কাছে কি লাগে? কেন্দ্র লাগার উপরস্থ বিন্দু লাগে। এখন খেয়াল করো, আমি যখন কেস 2-তে যাচ্ছি তখন প্রান্তবিন্দু দেওয়া মানে কিন্তু উপরস্থ বিন্দু দুইটা দেওয়া। যদি কেন্দ্র পেয়ে যেতে পারি তাহলে আমি আগের নিয়মে করলেই কিন্তু হয়ে যায়। সো এখন কেন্দ্র তুমি কেমনে বের করবা? কেন্দ্র বের করাটা এখানে খুব ইজি, লাইক সি হবে এই এ আর বি এর মধ্যবিন্দু। সো তোমার কাজ হবে এখানে স্টেপ 1, এ বি এর মধ্যবিন্দু সি নির্ণয় করা। এ বি এর মধ্যবিন্দু সি নির্ণয় করা। ওকে, এরপরে স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে এই যে মধ্যবিন্দু আছে, উপরস্থ বিন্দু দিয়ে কাজ শেষ। কেন্দ্র ও উপরস্থ বিন্দুর নিয়মে ম্যাথ কমপ্লিট করা। ধন্যবাদ।
ওকে, তোলো। আসো এখন একটা অঙ্ক করাই। মনে করো এই অঙ্কটা আসছে 2007-08 সালে ঢাবিতে। আমি যদি এই অঙ্কটা রিটেনে আসতো তাহলে দেখাইতাম। দুইটা নিয়মই দেখাবো, রিটেনের জন্য দুইটাই নিয়মই, রিটেনের জন্যই দুইভাবেই করতে পারবা। তো আমি দুই নিয়মই দেখাই দিব তোমাকে। একটা হচ্ছে x-x1 অমনেও করে দেখাবো, আবার মধ্যবিন্দু দিয়ে কেন্দ্র বের করে অমনেও দেখাবো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। সিস্টেম 1 দিয়ে যদি আমি করি, সেই ক্ষেত্রে x - x1 x - x2, এই যে x2 আর x না, প্লাস y মাইনাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল টু 0। এখন তুমি যদি গুণ দাও, x স্কোয়ার 5x 9x মাইনাস 45 প্লাস y স্কোয়ার 9y মাইনাস 5y 5 নং 45 মাইনাস 45 ইকুয়াল টু 0। এখন চিন্তা করতে গেলে অমনে করে যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y মাইনাস 90 ইকুয়াল টু 0। এটাও ভালো, কারণটা কি, সংখ্যাগুলো সুন্দর ছিল, 90 45 45 90 মিলানো গেছে। তারপরে এটার সংখ্যাগুলো ইজি ছিল, ধরো এখানে 32 আর 48 ছিল না, বা 32 আর 57 ছিল না, মানে সুন্দর সংখ্যা 4 4 আসবে, মোটামুটি এটা ইজি ছিল, এটা ভালো ছিল, ভালো নিয়ম। এই ম্যাথটাকে যদি আমি ধরো ওই সিস্টেম 2-তে করতে চাই, সেই ম্যাথটা আমি ওটাও দেখাই দিচ্ছি তোমাদের। সিস্টেম 2 এর নিয়মটা খেয়াল করো। সিস্টেম 2তে হচ্ছে তোমার কেন্দ্র লাগবে, তো কেন্দ্রের স্থানাঙ্ক হবে এই দুটার মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু করতে গেলে 9 - 5/2 -9 - 5/2 যোগ 5/2, ঠিক কি লিখলাম? 9 - 5/2, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে 4/2 করলে 2 হবে, আর এখানে -4/2 হবে, তাহলে -2 হবে। এটা কেন্দ্র, আর উপরস্থ বিন্দু এটা। সেই ক্ষেত্রে আমার কাজ যেটা হবে যে x - 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন উপরস্থ বিন্দু যে কোনোটা তুমি ধরো 9 বসাইতে পারো, 5 বসাইতে পারো, 5-এর সংখ্যা যেহেতু ছোট, জিনিসটা কি আসবে আলটিমেটলি 5ই বসাও। তাহলে এই x আর y তে -5 বসাও, -5 - 2 হোল স্কোয়ার প্লাস 5 প্লাস 2 হোল স্কোয়ার। এখন কাজ সহজ, যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আচ্ছা এখানে হচ্ছে -4x, এখানে হচ্ছে প্লাস 4y। এই কিরে উল্টো আসলো কেন, চিন্তা করতে দাও একটু। এখানে 7 স্কোয়ার 49 49, 50 50 হইলে হয়তো তোমার 100, 49 এক এক কম, তাহলে 98। আর এখানে হয় কত দেখো তো, 4 যোগ 4 মানে 8, 98 থেকে 8 বাদ গেলে 90, বামে আসলে -90 ইকুয়াল টু 0। আমার কি আগের ম্যাথে ভুল হইলো আদৌ কোনো? এখানে -90, ও আচ্ছা আচ্ছা, এটা বলেছে 9y বিয়োগ 5y প্লাস 4y হবে। এখন দেখো, তুমি এই নিয়মেও করতে পারো, আবার তুমি এই নিয়মেও করতে পারো। এই নিয়মে ভুল হওয়ার পসিবিলিটি একটু কম থাকে, প্রসেসটা ডাবল প্রসেস, বাট ক্যালকুলেশনটা সহজ। এইখানে ক্যালকুলেশনটা একটু ধরো বড় হয়ে যায়। তো যেমন আমি একটু আগে নিজে নিজেই দেখো মাইনাস প্লাসের গন্ডগোলটা করে ফেললাম। তো এরকম গন্ডগোল এই ক্ষেত্রে পসিবল। দেখে 3 লাইন মনে হইলো এটার চাইতে এটা বেটার আর কি। আমার টিচারও এমনি বুঝাচ্ছেন আমাকে যে এটা বেটার, ওকে, এবং এটা সত্যি কথা, আমি নিজেও করে দেখেছি এটা বেটার আর কি। বাট এটা প্রসেস ডাবল, যে আগে সি বের করতে হয়, এরপরে এটা বের করতে হয়। আর এই ক্ষেত্রে একটা সিঙ্গেল প্রসেস, কিন্তু সিঙ্গেলের মধ্যে যখন গুণ করতে যাবো তখন গন্ডগোলটা লাগবে আর কি, ক্যালকুলেশনে ভুল হয়। সো এটা তোমার ইচ্ছা, তুমি কোনটায় বেশি পারদর্শী, যখন ম্যাথ প্র্যাকটিস করবা দুইটা দিয়েই করবা, কোনটায় তুমি বেশি পারদর্শী সেটা চেক আউট করে তখন তুমি আগাইতে পারবা বেটার, ওকে ঠিক আছে। এরপরের কোশ্চেনটায় আসি, বললো এই দুই বিন্দুর সংযোগ, আচ্ছা এটা মাত্র ডিউ যেটা 7-8 করলাম, এমসিকিউতে আসছে, নিজে নিজে করবা, ওকে নিজে নিজে করবা, এটা মানে সেম নিজ দায়িত্ব। আচ্ছা এরপরের কোশ্চেন, এটা আসছে ডিউতে 15-16 সালে। এইখানেও সেম অবস্থা, যে এই দুই বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। তাহলে যদি দেখো তোমাকে এমসিকিউর অপশনের মধ্যে এরকম টাইপের অ্যান্সার দেয়, তুমি যেটা করতে পারো যে এদেরকে সমাধান করে সি বের করে ফেলো, সি দিয়ে মিলাও চেক করতে পারো। যেমন এই দুইটার মধ্যবিন্দু যদি সি হয়, তাহলে 12 - 4 মানে কি 8/2, তাহলে 4, 3 - 1/2, তাহলে হচ্ছে কি 3 - 1 2/2 1, তাহলে 4,1 যদি হয়, তাহলে আমার এক্স এর সহগ, ওয়াই এর সহগ কি, এগুলো ডাবল এবং মাইনাস হবে, তাহলে -8 -2, -8 -2 এখন আছে দুইটা, কোনটা হবে? এই জন্য তোমাকে আবার সি এর মান বের করে দেখতে হবে।
সি এর মান বের করে দেখতে হবে। তাহলে নর্মাল নিয়মে শুরু করি আর কি, যে আচ্ছা দাঁড়াও, একটা বুদ্ধি আছে আমার কাছে, বলি দাঁড়াও, খেয়াল করো, বুদ্ধিটা খেয়াল করো। তুমি যদি এটা দিয়ে নর্মালভাবে লিখো, এটা দেখে তো বুঝতে পারছো যে আইদার এটা অর এটা হবে, বিকজ -8 -2, -8 -2 আসবে, -2 দিয়ে গুণ করবে আর কি। এখন এটাকে একটু এমনি চিন্তা করে দেখো যে x + 4 x - 12 যোগ y - 3 y + 1 = 0। ধ্রুবকটুকু লাগবে তোমার। এখন ধ্রুবক এখান থেকে বের করো, অনলি ধ্রুবক পার্ট। ধ্রুবক পার্ট দেখো, -4 × 48, আর কোনো ধ্রুবক নাই এখানে, আর এখানে -3। তাহলে বাম পক্ষে xy যেখানে স্কোয়ার, ওইখানে বাম পক্ষে -51। বুঝছো আমি কেমনে বের করলাম জিনিসটা? আমি কিন্তু পুরো অঙ্ক করি নাই, এবং আরো অনেক কম সময় লাগলো আমার। এখানে কিন্তু হিউজ, এই এমসিকিউ ট্রিকে গত বছর দেখাইনি, এটা এই বছর অ্যাডভান্স, এবং এটা আমি সত্যি কথা বলে এখন ইনস্ট্যান্ট বানাইলাম এটা। এই সিস্টেমে ক্যালকুলেশন এক্সপার্টিস আনবা, ওকে? আমার এখানে ফজর আজান দিচ্ছে, একটু আমি ব্রেক দিতে যাচ্ছি, আজানটা শেষ হোক। তো ঠিক আছে, নিয়মটা আশা করি বুঝছো যে কেমনে কি করতে হবে। ম্যাথ যদি এরকমভাবেই দেয়, তখন তুমি আগে দেখবা হচ্ছে কেন্দ্র দিয়ে বের করে, যে কেন্দ্র দিয়ে চেক করবা। যদি কেন্দ্র দিয়ে একটাই থাকে অপশন এই কেন্দ্রের, তাহলে ওইটাই কারেক্ট। যদি দেখো যে আবার এখানে আবার খেলাধুলা শুরু করলো, যে কেন্দ্রের পাশাপাশি আবার ধ্রুবকও যাচ্ছে, তো ধ্রুবক বের করার টেকনিক হবে তুমি সূত্রের মধ্যে বসাবা। দেখো সূত্রের মধ্যে বসাইতে সময় লাগে না, সময় লাগে ক্যালকুলেশন করতে। তো তুমি ওই মেইন ক্যালকুলেশন বাদ, তুমি খালি ধ্রুবকটুকু দেখবা, ধ্রুবক কিচ্ছু না, এই দুইটার গুণফল এটা, এই দুইটার গুণফল এটা, দুইটা গুণফল যোগ করবো খালি, আর তো কোনো কাজ নেই। এই তো, এটা সহজ, এটা সবচেয়ে ভালো আর কি, ওকে? ঠিক আছে। ইভেন যে কোনো এমসিকিউতে তুমি এই নিয়মে অ্যাপ্লাই করতে পারবা, যে সি বের করে আগে তুমি এক্স ওয়াই সহগটা বের করবা, এরপরে তুমি এই সিস্টেমে ধ্রুবকটা বের করে দিলা, এটাই উত্তর। বুঝছো? এখন আসো, আচ্ছা অনেকে এটা বুঝবে না কি লিখেছি আমি, এমসিকিউ ট্রিক লিখে রাখি। এটাও মাত্র নতুন মস্তিষ্ক নিশ্চিত টেকনিক, গভীর রাতে বিভিন্ন সুন্দর সুন্দর চিন্তা আসে আসলে। আচ্ছা আসো, বললো 4√2 বাহু, এই বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে বসে আছে। যে একটা বর্গ আছে, সেই বর্গের বাহুর দৈর্ঘ্য 4√2। হ্যাঁ দেখো, এই যে বর্গ, মনে মনে ভিজুয়ালাইজ করো, বর্গ, হ্যাঁ বর্গের একটা বাহুর দৈর্ঘ্য 4√2, এটাও 4√2 4√2 4√2। এখন এই বর্গের যে কোণায় 4টা শীর্ষবিন্দু, এর মধ্যে মনে করে এক কোণা হচ্ছে কি মূল বিন্দু। তাহলে আর বললো যে, তাহলে দেখো যে 4টার মধ্যে একটা মূল বিন্দু, আর বিপরীত শীর্ষ মানে এইখানে যে শীর্ষটা, এই 4টার মধ্যে এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ না, এই শীর্ষটা এক্স অক্ষে, তাহলে মূল বিন্দু এটা এক্স অক্ষ, এটা তার মানে কি এক্স অক্ষটা এমনে, তাহলে ওয়াই অক্ষটাও অমনে। এবার আসো, তাহলে আমার এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা, আবার বর্গের কর্ণকে ব্যাস ধরে বৃত্ত, ও বাবা, বর্গের কর্ণকে যদি ব্যাস ধরি তাহলে বৃত্ত মানে বহির্বৃত্ত আর কি। আবার বাবা, কত কত কাহিনী, কত কাহিনী। তবে এটা কিন্তু একাডেমিকের খুব কমন অঙ্ক ছিল, এটা মাথায় রাখতে হবে। দাঁড়াও একটু একটু আইকার নিয়ে ছবিটা আগে, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ ভেরি গুড। দেখো বর্গের কর্ণের একটা প্রান্তবিন্দু মূল বিন্দুতে, আরেক প্রান্তবিন্দু এক্স অক্ষে, এরকম আর কি কি হইতে পারে? এইখানে একটা থাকতে পারে। সবসময় যখন কখনো যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে, তুমি ছবি চিন্তা করার টাইমে যেটা করবা, এক্স অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব আনা যায় কিনা এবং ওয়াই অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব আনা যায় কিনা চেক করবা। যেমন মনে করো, ধরো যদি এটা না থাকতো, তুমি কি এক্স অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব আনতে পারবা না, কারণ সেমই থাকবে। তুমি মানে এই জিনিসটা এক্স অক্ষের অর্ধেক অর্ধেক একই তো, ঘুরে দিলেও তো এটাই থাকলো। এখন তুমি দেখবো যে ওয়াই অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব আনা যায় কিনা।
এবং আনলে সেটা শর্ত মিলে কিনা, যদি মিলে তাহলে ওইটাও আঁকবা। তাহলে আমরা ফার্স্টে দেখলাম এক্স অক্ষের সাপেক্ষে যদি আমি ওর প্রতিবিম্ব আঁকি, আঁকলে ওইটা একই থাকবে, কোনো ঝামেলা নাই। এরপরে দেখবো হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব আঁকি, ওয়াই অক্ষের সাপেক্ষে ওর প্রতিবিম্ব এটা, যদি এটা আঁকি এটাও সূত্র ম্যাচ করে, অর্থাৎ মানে শর্তে ম্যাচ করে, শর্ত ম্যাচ করে যে মূল বিন্দু একটা আরেকটা এক্স অক্ষের উপরে। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে বৃত্তের সমীকরণ লাগবে। বৃত্তের সমীকরণ বের করার জন্য আমার ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দরকার পড়ে। তাহলে একটা প্রান্তবিন্দু হচ্ছে আমার 0 0, আরেকটা প্রান্তবিন্দু কি হয় এটা অথবা এটা, এরকমই তো হবে। তাহলে মনে করো এটা আমার যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি ধরো বি হয়, তুমি চিন্তা করো বর্গের বাহুর দৈর্ঘ্য কি 4√2 না? তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি 4√2 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? খেয়াল করো, বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, কর্ণের দৈর্ঘ্য হয় √2 ইন্টু এ। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 4√2 হয়, কর্ণের দৈর্ঘ্য কত হবে? 4√2 ইন্টু √2, মানে কত? 4 ইন্টু 2, তাহলে 8। তাহলে এই জায়গাটা হয় হচ্ছে 8, সেমভাবে এই জায়গাটাও হয় হচ্ছে 8। তাইলে এটার ভ্যালু কত হবে? 8,0, এটার মান -8,0। তাহলে এই হচ্ছে আমার এ আর বি বিন্দুর স্থানাঙ্ক। তাইলে আমি এখন ফার্স্ট অফ অল আসবো যে ও এ ব্যাস এমন বৃত্তের জন্য ক্ষেত্রফল, সমীকরণ x - 8 x - 0 প্লাস y - 0 y - 0 = 0। ভাই আপনি এমনি করলেন, একটু আগে বললেন যে কেন্দ্র বের করে তারপরে করতে, এইটা এখন বেটার হবে। কেন বেটার হবে? বিকজ এগুলো তো সব তো জিরোই, বিয়োগ করলে তো সমস্যা নাই, মানে সহজ তো। যেমন এক্স দিয়ে গুণ করো না, x² - 8x প্লাস y² = 0, যেটা সহজ তো। এটা এই ক্ষেত্রে এটা বেটার, কারণ 0 0 একটা, যদি একটা মূল বিন্দু 0 মানে একটা বিন্দু 0 0 হয়, যদি একটা বিন্দু মূল বিন্দু হয়, তাহলে এটা দিয়ে যাওয়া গিয়ে তো এটা বেটার হবে। আচ্ছা, বুঝছো আশা করি। এখন যাবো যদি ও বি ব্যাস ধরো যে x প্লাস 8 x - 0 প্লাস y - 0 y - 0 = 0, সেই ক্ষেত্রে x² প্লাস 8x প্লাস y² = 0। এই হচ্ছে তোমার আরেকটা সমীকরণ। তাহলে এই দুইটা সমীকরণ হবে আমার নির্ণয় বৃত্ত। থিমটা ক্লিয়ার? এইটা ঢাবি রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ডিইউ রিটেনের জন্য এই ম্যাথটা স্পেশালি করাইছি আমি। ডিইউ রিটেনের জন্য এই ম্যাথটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আজকে লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে এটা শাস্ত্রে আসছে 11-12-13-তে বললো যদি এই সমীকরণ আর এই সমীকরণ দুইটা পরাবৃত্ত হয়, এদের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দু পাওয়া যাবে দুইটা, লাইক এরকম আর কি। আমি গ্রাফটা একটু দেখাই দেখি এরকম হতে পারে। ধরো এটা যদি এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, একটা পরাবৃত্ত এরকম আর আরেকটা পরাবৃত্ত এরকম। তাহলে থিমটা হচ্ছে এটা যে এদের ছেদবিন্দু কিন্তু দুইটা আসবে, এটা একটা ছেদবিন্দু হবে, এটা একটা ছেদবিন্দু হবে। এখন আমি এই দুই ছেদবিন্দুকে যদি বৃত্তের দুইটা প্রান্তবিন্দু, ব্যাসের দুই প্রান্তবিন্দু মনে করি, তাইলে বৃত্তের সমীকরণ কত আসবে? তাহলে এখন এদের ছেদবিন্দু আমার বের করতে হবে। সেই, আচ্ছা বেশ লিখেছে, বেশ মানে ব্যাস, ওকে। তো সেইটাকে ব্যাস ধরে আমার অঙ্কিত বৃত্তের সমীকরণ লাগবে। তাহলে এখন আমাকে আগে ছেদবিন্দু বের করতে হবে। তাহলে ধরো এখানে y = x², তাহলে আমার প্রথম সমীকরণটা হচ্ছে যে y এর মান x², এটা প্রথম, এটা থেকে আনলাম। তো দ্বিতীয় ক্ষেত্রে আমি যেটা করব, এই y এর মান এখানে বসাই দিব। তাহলে y² = x, এর ভিতরে আমি এই y এর মান যে x² বসাই দিব। তাহলে x² এর স্কয়ার = x, তাহলে x⁴ - x = 0, x কমন নিয়ে ফেললে x³ - 1 = 0। সেক্ষেত্রে দেখাচ্ছি, দাঁড়াও, এগুলো কি হচ্ছে আমার সাথে, ছোট করি, হোয়াটএভার, আমি আর এগুলোর মধ্যে নাই। এখন আমার x = 0, যদি x³ = 1 হয়, তাহলে ওখান থেকেও x এর মান আসবে 1। তাহলে এই দুইটা সেই হিসাবে চিন্তা করলে আমার y এর মান কত হয়? y এর মানে যে এখানে বসাও, x এর মান হচ্ছে y², তাহলে এটা স্কয়ার করলে 0, এটা হলো 1। সুতরাং বিন্দুগুলো কি? সুতরাং বিন্দুগুলো হচ্ছে 0 0 আর 1, 1। এখন বললো এই দুইটাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণে তুমি যদি দেখো একটা মূল বিন্দু আছে, তাহলে কি আর মধ্যবিন্দু বের করে করবো নাকি x - x1 দিয়ে করবো? বিকজ একটা 0 0, তাহলে বিয়োগ করতে খুব সহজ হবে। তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ
সমীকরণটা কত হবে যে এক্স মাইনাস জিরো এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস জিরো ওয়াই মাইনাস ওয়ান ইকাল টু জিরো। এখন আসো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকাল টু জিরো। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকাল টু শূন্য। এই হচ্ছে আমার সমীকরণ। এখন বৃত্তের কেন্দ্র চেয়েছে, কেন্দ্র চাইলেও খুব সহজ, সমীকরণ বের করে ফেলেছি, দুঃখিত। এখন কেন্দ্র চাইলে এই দুইটার মধ্যবিন্দু বের করবো, হাফ হাফ আসবে, ডিএর তো ইজি। থিমগুলো আমি সবগুলোই দেখাই রাখলাম আর কি, ওকে। তো ভালো মতন পড়িও, ওকে। আর বেশি বেশি প্র্যাকটিস করিও, ম্যাথগুলো কিন্তু সহজ, সবাই পারে। মানে সহজ মানে কি, সহজ মানে তোমার জন্য যেহেতু সহজ, বাকিদের জন্য সহজ। তো তুমি এখানে এক ধাপ আগায় থাকবা কেমনে, সেটা হচ্ছে যে একই অঙ্ক 5-10 বার প্র্যাকটিস করে। বিকজ সবার জন্য অঙ্কগুলো সহজ হলেও 5-10 বার প্র্যাকটিস করাটা সহজ না। তো তুমি কঠিন কাজগুলো করবে আর কি, ওকে। কঠিন কাজগুলো এক্সট্রা করলে তুমি এক্সট্রা কয়েক ধাপ আগায় থাকবা, ওকে। এটাই শেষ উপদেশ ছিল। ভালো মতন পড়ো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।